নীল, তুই এখনই হাসপাতালে চলে আয়। আম্মু অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তুই চিন্তা করিস না, আমি এখনই চলে আসছি। তখনই ডাক্তার এলো। ডাক্তার, এখন আমার মায়ের অবস্থা কেমন? তোমার মায়ের অবস্থা অনেক খারাপ। হার্ট অ্যাটাকের ফলে রোগীর হার্টবিট স্বাভাবিক নেই। প্লিজ ডাক্তার, আমার আম্মুকে বাঁচান। তিনি ছাড়া আমার কেউ নেই। শোনো বাবা, আমার কিছু করার নেই, এখন আল্লাহ ভরসা। ডাক্তার চলে গেল, আমি চেয়ারে বসে পড়লাম। আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমার মাথায় কোনো কাজ করছে না। হঠাৎ কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি চেয়ে দেখি নীল এসেছে। আন্টির এমন অবস্থা হলো কি করে? আমি টিউশনি করাতে গিয়েছিলাম। করিম চাচা ফোন করে বলল আম্মুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সন্ধ্যায় আম্মু হার্ট অ্যাটাক করেছে। এখন আন্টির অবস্থা কেমন? ডাক্তার বলল আম্মুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ওনাদের কিছু করার নেই, এখন আল্লাহ ভরসা। চিন্তা করিস না, আল্লাহ ভরসা। আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহ ভালো জানে। টাকা পয়সা তেমন নেই যে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি করব। এখন এই অবস্থা, অন্য হসপিটালে ভর্তি নিবে না। তার চেয়ে আন্টি এখানে থাক। চল ভিতরে ঢুকে আন্টিকে দেখে আসি। চল। আমি চোখ মুছতে মুছতে আইসিইউতে ভেতরে ঢুকলাম। আম্মুর মুখে অক্সিজেন মাস্ক পরানো আছে, এসিজি মেশিন রিডেবল হচ্ছে। কান্নাকাটি করিস না, তুই এখন মাথা ঠান্ডা রাখ। আম্মু যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো? আম্মু ছাড়া আমার কেউ নেই। আমি তো আছি। আমরা দুইজন আইসিইউতে বসে রইলাম। শেষ রাতের দিকে আম্মুর অবস্থা আরো খারাপ হয়ে গেল, কিন্তু সকালের দিকে শেষ রক্ষা হলো না। আম্মু পৃথিবী থেকে বিদায় নিল। আমি কাঁদতে শুরু করলাম। নীল রে, আমি যে এতিম হয়ে গেলাম। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আম্মু, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুই একটু শান্ত হ, এভাবে ভেঙে পড়িস না। পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না। আম্মু, আমি এখন কি করে বাঁচবো? তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আন্টিকে বাড়িতে নিয়ে যেতে হবে। এভাবে রাখলে মৃত্যু মানুষ কষ্ট পায়। বাড়ির পাশে করিম চাচা এসেছে। চাচা, আপনি সাগরকে দেখেন, আমি আন্টিকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। 1 ঘন্টার মধ্যে আমরা সবাই হাসপাতাল থেকে বাড়িতে এলাম। চাচা, ওর মাথা ঠিক নেই, আপনি চাচিদের নিয়ে যেতে বলেন। আমি আম্মুকে কোথাও নিয়ে যেতে দিব না। আম্মু, আম্মু, তুমি এইভাবে আমাকে একা করে চলে যেতে পারো না। কিন্তু আমার কথা শুনে আম্মুকে নিয়ে চলে গেল। ধোয়ানো শেষ করে খাটিয়ে রেখে বলল, তারপর সবাই মিলে কবরস্থানে নিয়ে এলাম। কবরে নামিয়ে আম্মু মুখটা শেষ দেখা, দাফনের কাজ সম্পূর্ণ করে বাড়ি এলাম। গতকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করিস না, এখন একটু খেয়ে নে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুই খেয়ে নে। আমি যে এতিম হয়ে গেলাম। আমরা তো আছি, না খেলে তুই অসুস্থ হয়ে পড়বি। তুই নিজের উপর খেয়াল কর, এখন থেকে তোকে নিজেই খেয়াল রাখতে হবে। আমার ক্ষুধা নেই। নীল আমাকে জোর করে খেতে বাধ্য করলো। আমি খাওয়া শেষ করে রুমে এলাম, এসে শুয়ে পড়লাম। নীল আমাকে রেখে বাড়িতে চলে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাড়ি লক করে আম্মুর কবর দেখতে এলাম। তখনই করিম চাচা এলো। বাবা, পৃথিবীতে কেউ চিরজীবন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন মরতে হবে। চাচা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ রইল না। আজ আমি এতিম হয়ে গেলাম। সবই আল্লাহর নিয়ম। তোমাকে এখন শক্ত হতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে শিখতে হবে। জি চাচা। চাচা আমাকে বাড়িতে দিয়ে গেল। আমি বাড়িতে এসে দেখি নীল বসে আছে। এখন কোথায় গিয়েছিলি? আম্মুর কবর দেখতে গিয়েছিলাম। বাড়িতে কিছুই ভালো লাগছে না। ও, আম্মু তোর জন্য রাতে খাবার দিয়ে পাঠিয়েছে। আগামীকাল তোকে আম্মু নিয়ে যেতে বলেছে। সে এক সময় যাওয়া যাবে। নীল কিছুক্ষণ থেকে বাড়িতে চলে গেল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়িঘর ঝাড়ু দিতে শুরু করলাম। ঝাড়ু দিতে দিতে আম্মু ঘরে চলে এলাম। যখন আলমারি পরিষ্কার করছি তখন একটা কার্ম চোখে পড়ল। কার্মের ওপরে আমার নাম লেখা আছে। আমি কার্ম পকেটে নিয়ে আমার বাড়ির পরিষ্কার করে আমার রুমে এলাম। হঠাৎ নীল বলল, কিরে, তুই এমন ভাবে বসে আছিস কেন? বাইরের লোকজনের সাথে কথা বললে একটু হালকা লাগবে। আমি বাড়ি পরিষ্কার করছিলাম, তুই হঠাৎ এই সময়? আম্মু তোকে নিতে পাঠালো, তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে চল। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমার সাথে চল, ভালো লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম, কিন্তু আমার কার্মের কথা মনে নেই। আচ্ছা চল দেখি আন্টি গিয়ে বলেন। আমি দরজা জানালা বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে রাস্তায় এলাম। রিক্সাওয়ালা মামা, যাবেন 7 নঙে? যাবো, উঠে পড়ে রিক্সায়। আমি আর নীল রিক্সায় উঠে বসলাম। তারপর রিক্সা চলতে শুরু করলো। 5 মিনিটের মধ্যে নীলের বাড়িতে চলে এলাম। তোমার এই অবস্থায় দেখে আমার খুব কষ্ট হচ্ছে। গতকাল গিয়েছিলাম তোমার আম্মুকে দেখতে, কিন্তু তোমার সাথে দেখা হয়নি। না আন্টি, ঠিক আছে। নীল, তোরা টেবিলে নাস্তা করতে বস। ছেলেটা সকালে নাস্তা করেনি, মুখ শুকিয়ে আছে। চল আমার সাথে, এখন নাস্তা করবি। আমরা টেবিলে বসলাম। আন্টি আমাদের নাস্তা দিল। আমরা দুজন খেতে শুরু করলাম। নাস্তা শেষ করে নীলের রুমে এলাম।
এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তোকে এখন নিজের দায়িত্ব নিতে হবে। আমরা দুজন বেশ কিছুক্ষণ কথা বললাম, তখনই আমার কার্মের কথা মনে পড়ল। আম্মু এমন কি রেখেছে? ও কার্মে যা যত্ন করে ফেলে রেখেছিল। হঠাৎ কি ভাবতে শুরু করলি? না মানে হয়েছে কি, আজ সকালে আম্মু রুম পরিষ্কার করতে গিয়ে একটা কার্ম পেয়েছি। কি লেখা আছে সেই কার্মে? আমি যখন পড়তে যাব তখনই তুই আমাকে ধরে নিয়ে আসলি। কার্মে কি লেখা আছে আল্লাহ জানে। বাড়ি গিয়ে কার্ম খুলে দেখিস। দুপুরে লাঞ্চ করে নীলের বাড়ি থেকে ফিরে এলাম। শরীর ক্লান্ত, তার জন্য আমি বেডে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানে এলাম। মামা বসো, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই মামা চা দিয়ে গেল। চাচা, চিন্তা তো একটু আসে, কিন্তু আমাকে এখন সব সামলাতে হবে। আমি চা খেতে খেতে গল্প করছি। চা খাওয়া শেষ করে আম্মুর কবর দেখে বাড়িতে এসে রান্না করতে শুরু করলাম। তখনই নীল ফোন দিল। বাড়িতে একা একা কি করছিস? আমি রান্না করছি, তুই চলে আয়। তুই রান্না করতে গেলি কেন? আম্মু তো বলে দিয়েছে কয়েকদিন আমাদের বাড়িতে খেতে। এমনিতে আমাকে রান্না করতে হতো, তাই আমি নিজেই রান্না করছি। আচ্ছা তুই রান্না কর, আমি একটু পর আসছি। আমি ফোন কেটে দিয়ে রান্নার দিকে মনোযোগ দিলাম। তারপর রান্না শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। না, এইবার দেখি কার্মে কি লেখা আছে। আমি রুমে এসে কার্ম খুলে পড়তে শুরু করলাম। কার্মের ভেতরে একটা চিঠি পেলাম। আমি পড়তে শুরু করলাম। সাগর, আমার অনেক দিন হলো হার্টের সমস্যা, কিন্তু তোকে আমি কিছু বলি নাই। দিন দিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। ডাক্তার আমাকে বলেছিল হার্টের অপারেশন করাতে হবে, তার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা কোথায় পাবো? তাছাড়া অপারেশন করালেও আমার জীবন বাঁচানো যেত না। এই জন্য আমি তোকে কোনো কিছুই জানাইনি। আমি যদি মারা যাই তুই ভাবিস না তুই এতিম, তোর আব্বুর কাছে চলে যাস। তুই তোর আব্বুর কথা শুনে অবাক হয়ে গেলি? হ্যাঁ, তোর আব্বু বেঁচে আছে। আমরা গরিব না, অনেক বড় লোক। তুই যখন ছোট ছিলি তখন তোর আব্বুর সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছিলাম, কিন্তু আমি আর ফিরে যাইনি। বাবা, আমাকে মাফ করে দিস। তোর আব্বুর ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমাদের গ্রামের নাম যশোর জেলায় অবস্থিত। তোর আব্বুর নাম রফিক চৌধুরী। গ্রামে যার কাছে নাম জিজ্ঞেস করবি সেই বাড়ি দেখিয়ে দিবে। বাবা, আমার কত আশা তুই তো নিজের বাড়িতে ফিরে গিয়ে আব্বুর সাথে থাকিস। ইতি, তোর মা। চিঠি পড়তে পড়তে আমার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। এইদিকে নীল কখন যে আমার পাশে এসে বসে আছে আমি বুঝতে পারিনি। তো শুরু হয়ে গেল কান্নাকাটি করার, এখন কান্নাকাটি বন্ধ কর। তুই কখন আসলি আমি বুঝতে পারিনি। তুই যখন চিঠি পড়ছিলি তখন আমি তোর পাশে এসে বসছি, কিন্তু তোর কোনো হুঁশ ছিল না। ও, কি লেখা আছে মনে হয় চিঠিতে? যা পরে কান্নাকাটি শুরু করলি। এই নিচেই পড়তে শুরু কর। নীল পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর নীল বলল, তাহলে এখন কি করবি? আম্মুর ইচ্ছা পূরণ করতে হবে। আমি আব্বুর কাছে ফিরে যাব। কিন্তু অচেনা শহর থেকে গ্রামে একা একা যেতে পারবি? তবু আমাকে যেতেই হবে। সমস্যা হচ্ছে গ্রামে যেতে অনেক টাকা প্রয়োজন। টাকা পাবো কোথায়? এখন তো আমার কাছে টাকা নাই, যে করে হোক টাকা জোগাড় করতে হবে। আমি তোকে একা ছেড়ে দিতে পারি না। ঠিক আছে। আমি আর নীল রাতে একসাথে খাওয়া দাওয়া সেরে নিলাম। নীল বাড়িতে চলে গেল। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে টিউশনি করাতে এলাম। তুমি 2 দিন পড়াতে আসুনি কেন? আসলে আন্টি, আমার আম্মু হঠাৎ করে মারা গেছে, তার জন্য আমি আসতে পারি নাই। সরি, আমি জানতাম না। তোমার আম্মু হঠাৎ করে মারা গেল কেন? আম্মুর সন্ধ্যায় হার্ট অ্যাটাকের ফলে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরের দিন সকালে মারা যায়। আচ্ছা, তুমি এখন পড়াতে শুরু করো। আমি তানিশাকে পড়াতে শুরু করলাম। ভালো করে পড়াশোনা করো, তোমার হোমওয়ার্কগুলো আমাকে দেখাও। জি স্যার, এই নিন, আমি সব হোমওয়ার্ক শেষ করেছি। আচ্ছা। আমি খাতা দেখতে শুরু করলাম। তানিশাকে পড়ানো শেষ করে বাড়িতে এসে রান্না চাপিয়ে দিলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। আমি খেতে বসলাম। খেতে খেতে ভাবতে শুরু করলাম কিভাবে গ্রামে যাব। আব্বু আমাকে চিনতে পারবে তো? নীলের কাছে যে টাকা ধার নেব তার উপায় নেই, কেননা নীলদের অবস্থা অনেক খারাপ। তখনই করিম চাচার বউ এলো। তোমাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, সারাদিন কোথায় থাকো? আসলে আন্টি, আমি সকালে টিউশনিতে গিয়েছিলাম। বাড়িতে বসে থাকলে কি খাবো? ওহ আচ্ছা, দুপুরে রান্না করেছো? জি, রান্না করেছি। এখন খাওয়া শেষ করে রুমে এসে বসলাম। আচ্ছা, তোমার চাচা পাঠালো আমাকে। কি খাচ্ছ না খাচ্ছ তার জন্য। চাচাকে বলে দিবেন
আমি বাড়িতে নিচেই রান্না করছি। চাচি চলে গেল, আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুম এলো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শিশিরকে পড়াতে গেলাম। স্যার, আপনার আম্মু কেমন আছে? তোমার আন্টি আর বেঁচে নেই। সরি স্যার, আপনাকে অনেক কষ্ট দিলাম। আচ্ছা শোনো, চিরকাল কেউ বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন মারা যেতে হয়। তুমি পড়া শুরু করো। আমি শিশিরকে পড়াতে শুরু করলাম। আমি শিশিরকে পড়িয়ে বাড়িতে এলাম। এইভাবে কেটে গেল 10 দিন। কিন্তু আমি আর নীল টাকা জোগাড় করতে পারলাম না, কেননা আম্মু মরার পর টাকা খরচ হয়ে গেল। অনেকদিন পার হয়ে গেলেও কিন্তু আমরা কেউ টাকা জোগাড় করতে পারলাম না। এখন আমরা কিভাবে তোর গ্রামে যাব? দেখি কি করা যায়। মাস শেষের দিকে চেষ্টা করব, তখন টিউশনি টাকা পাবো। ঠিক আছে। এখন আসছি, আমাকে টিউশনি করাতে যেতে হবে। নীল চলে গেল। আমি কি করব ভেবে পাচ্ছি না। এইদিকে বাড়িতে কোনো বাজার নেই, হাতে কয় টাকা ছিল তাও শেষ হয়ে গেছে। নীল ওদের বাড়িতে খেতে যেতে বলে, কিন্তু আমি চাই না। 2 বেলা টিউশনিতে যা নাস্তা দেয় তাই দিয়ে আমার চলে যায়। কোনোদিন 2 বেলা খাওয়া হয়, আবার কোনোদিন 1 বেলা খাই। এইভাবে চলে যায় আরও 5 দিন। আজকে তানিশা টাকা দিয়েছি, তাই সকালে কিছু বাজার করে নিয়ে এসেছি। আজ একটু ভালো খাওয়া হবে। আমি রান্না চাপিয়ে দিলাম। আমি তরকারি কাটতে শুরু করলাম। হঠাৎ হাতের আঙ্গুল কেটে গেল। আঙ্গুল দিয়ে রক্ত পড়তে শুরু করলো। আমি এক হাত দিয়ে আঙ্গুল চেপে ধরে রুমে এসে ডেটল দিয়ে রক্ত পড়া বন্ধ করলাম। তখনই হঠাৎ নীল এলো। কিরে, তোর হাতে কি হয়েছে? তুই হাতে ডেটল দিচ্ছিস কেন? তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেছে, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। কই দেখি। আমি যেই নীলকে কাটা আঙ্গুল দেখালাম, অমনি নীল রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে হাতে ব্যান্ডেজ পেতে রক্তগুলো মুছে নীলের মুখে পানি ছিটিয়ে দিলাম। নীল, এই নীল, ওঠ। নীলের জ্ঞান ফিরল। জানিস যে তুই রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যাস, তাহলে কি সুখে দেখতে গেলি? আমার মাথা ঘুরে গেছে, আমি সত্যি রক্ত দেখতে পারি না। ঠিক আছে, তুই এখানে বস। আমার এখনো রান্না করা শেষ হয়নি, তাছাড়া তরকারি কাটতে বাকি আছে। চল, আমি তোকে সাহায্য করছি। আমি আর নীল এলাম রান্নাঘরে। আমি তরকারি কাটতে শুরু করলাম। নীল পেঁয়াজ কুচি করছে, কিন্তু চোখের পানি মুছে আর কাটছে। অবশেষে তরকারি কাটা শেষ করে তরকারি চাপিয়ে দিলাম। তুই রুমে গিয়ে বস, আমি রান্না শেষ করে আসছি। ঠিক আছে। আমি রান্নায় মনোযোগ দিলাম। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নীল, চল দুজনে মিলে খাওয়া দাওয়া করি। আরে তুই খেয়ে নে, আম্মু রান্না করছে। চল, সমস্যা নেই, বাইরের খাওয়া পরে খাবি, এখন আমার সাথে খেতে নেই। দুইজনে মিলে খেতে শুরু করলাম। আমার কাছে টাকা এসেছে, চল আমরা আগামীকাল সকালে রওনা দিই। খারাপ বলিস নাই, ঠিক আছে। রাতে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসবো। ঠিক আছে। দুইজনে খাওয়া শেষ করে রুমে এসে একসাথে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুজন বের হয়ে পড়লাম। স্যার, আপনার গত মাসের বেতনের টাকা নেন। আচ্ছা, তুমি পড়া বের করো, পড়তে শুরু করো। শিশির পড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই পড়া শেষ করে লিখতে শুরু করলো। স্যার, আমাকে কয়দিনের জন্য ছুটি দিতে হবে। কেন? আমরা মামার বাড়িতে বেরোতে যাবো, অনেকদিন ধরে মামার বাড়ি যাওয়া হয়নি। আচ্ছা স্যার, আপনার মামার বাড়ি কোথায়? তখন আমার মন খারাপ হয়ে গেল। আম্মু কখনো বলেনি আমার মামার বাড়ি কোথায়। শিশির, আমার বাড়ি কোথায় জানি না, কখনো যাওয়া হয়নি। আমিও ভাবছি মামার বাড়িতে যাব। এই ছুটিতে তোমারও ঘোরা হলো, আমারও ঘোরা হবে। শিশিরকে পড়ানো শেষ করে বাড়িতে এলাম। শিশির 5 দিনের ছুটি নিয়েছে। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কেননা পরের দিন সকাল 9টায় ট্রেন আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দিয়ে আম্মুর রুমের ভিতরে ঢুকে আলমারি খুলে কয়টা ছবি নিলাম। তখনই আমার চোখে পড়ল এক কোণে কিছু টাকা রয়েছে। আমি টাকা নিয়ে আলমারি বন্ধ করে বাড়ি থেকে বের হয়ে তালা ঝুলিয়ে দিলাম। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আপনাদের তো বলতেই মনে নেই, আমি বিশেষ কাজে ঢাকার বাইরে যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যাবে। চাচিকে বলে দিবেন বাড়ির দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। আমি যে পা বাড়াবো তখনই বাড়ির মালিক এসে হাজির। এই 7 সকালে বাড়িতে তালা ঝুলিয়ে কোথায় যাচ্ছ? জি, আমি ঢাকার বাইরে যাচ্ছি। ও, তবে যাওয়ার আগে আমাকে বাড়ি ভাড়া দিয়ে যাও। তোমাদের কাছে 2 মাসের টাকা পাওয়া যাবে। আঙ্কেল, এত টাকা আমার কাছে নেই, তাছাড়া আমি একটু বাইরে যাচ্ছি, তার খরচ আছে। ওসব আমি কিছু শুনতে চাই না। 2 মাসের ভাড়া না দিলে এখন 1 মাসের টাকা দিতে হবে। ভাই, ছেলেটা বাইরে যাচ্ছে, আপনি না হয় সামনের মাসে টাকাটা নেবেন। আপনি চুপ থাকুন, আমাকে বাড়ি ভাড়ার টাকা এখনই দিতে হবে। আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। এখন যদি আমি আপনাকে বাড়ি ভাড়া টাকা দিই, তাহলে আমি ঢাকায় ফিরে আসতে পারবো না। আমার সাথে চালাকি করো,
ঠিক আছে, তুমি বাড়ির চাবি দিয়ে যাও, 1 মাসের টাকা দিয়ে চাবি নিয়ে আসবে। কিন্তু তখন আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি কোথায় থাকবো? সেসব আমি কিছু জানি না। এইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। নীল রেল স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে। আমি উপায় না পেয়ে চাবি দিলাম। চাবি রেখে দেন, কিন্তু বাড়ির একটা জিনিসপত্র হারিয়ে গেলে আপনার বাড়ি ভাড়ার একটা টাকাও দিব না। আমি রিক্সা নিয়ে রেল স্টেশনে এলাম। তোরা তো দেরি হলো কেন? আর একটু দেরি করলে ট্রেন মিস করতাম, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়। আমরা দুজন ট্রেনে উঠে বসলাম। তখনই ট্রেন ছেড়ে দিল। তোর জন্য আজ ঢাকার বাইরে যেতে পারছি। আমার এই প্রথম ঢাকার বাইরে যাচ্ছি। সারাদিন 4 দেয়ালে বন্ধি এই শহরে। দেখ কত সুন্দর চারদিকে সবুজ রঙের মেলা, চারদিকে গাছপালায় ভরা। হুম তোরা তো দেরি হলো কেন বললি না? বাড়ি থেকে বের হয়েছি, তখনই বাড়ির মালিক এসে হাজির। আমি বুঝতে পারছি, শালা টাকা নিতে এসেছিল। আমরা দুজন গল্প করছি আর চারদিক দেখছি। এর আগে শহর থেকে কখনো বের হইনি। আমরা দুজন হঠাৎ ঘুমিয়ে পড়লাম। তখন ঘুম ভাঙলো, তখন দেখি যশোর রেল স্টেশনে পৌঁছে গেছি। সাগর ট্রেন চলে এসেছে, এখন আমাদের ট্রেন থেকে নামতে হবে। আমরা দুজন ট্রেন থেকে নেমে পড়লাম, কিন্তু এত বড় শহরে কোথায় যাব বুঝতে পারছি না। সাগর এখন কোথায় যেতে হবে তোর কিছু মনে আছে? এখন আমাদের চারশা উপজেলা যেতে হবে। তার আগে গ্রামের নাম জিজ্ঞেস করে দেখি এই রেল স্টেশনের লোকজন চিনে কি। ও আচ্ছা। আমি একজনকে জিজ্ঞেস করলাম। তিনি বলেন একটা বেনাপোল বন্দর থানার অধীনে, এখান থেকে ট্রেন ধরে যাওয়া যাবে। নীল চল। আমরা গ্রামের সন্ধান পেয়ে গেছি। তারপর আবার ট্রেনের টিকিট বিক্রি, ট্রেন ধরে বেনাপোল এলাম। আমি কখনো ভাবতে পারিনি যে ভারতের কাছে আসবো। শুনেছি এখান থেকে ভারত দেখা যায়। আমিও তো শুনেছি। তারপর একটা বাইক ধরে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামে এসে আব্বুর নাম করতে বাড়ি দেখিয়ে দিল। তখন প্রায় সন্ধ্যা ছাড়িয়ে গিয়েছে। আমি আর নীল হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। তখনই একজন বলল, তোমরা কারা? এখানে কি করছো? এটা কি রফিক চৌধুরীর বাড়ি? কিন্তু তোমরা কারা? আমি ওনার কথা আটকে গেল। না মানে ওনার কাছে দরকারে এসেছিলাম, ওনাকে ডেকে দেওয়া যাবে? তখনই ভদ্রলোক যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। চাচা রফিক সাহেব তাহলে কোথায় থাকে? ওনারা সবাই ঢাকা চলে গেছে, গ্রামের বাড়িতে তেমন বেড়াতে আসে না। চাচা, আপনি কি ওনার ফোন নাম্বার দিতে পারবেন? আমার কাছে কোনো ফোন নাম্বার নেই, আমি ফোন চালাতে জানি না। সাগর রাত তো অনেক হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? আমি সেটাই ভাবছি। তাছাড়া আমরা কিছুই চিনি না। চাচা, রফিক সাহেবের বউয়ের বাপের বাড়ি কোথায় জানেন? কেন বলো তো? না মানে আমাদের একটু তথ্য নেওয়ার ছিল। পাশের গ্রামে রফিক চৌধুরী শ্বশুর বাড়ির কথা জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। চাচা, এই গ্রামে কি থাকার জন্য কোনো হোটেল আছে? এই গ্রামে কোনো হোটেল নেই। তোমরা ভাইয়ের সাথে দেখা করতে আসছো, এখানে না হয় রাতটা থেকে যাও। উনি আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বা হ্যাঁ, তো বাড়ি আমি এই প্রথম দেখছি। চুপ থাক। চাচা, এখানে কি খাওয়ার হোটেল আছে? তোমরা এই বাড়ির অতিথি, তাই আমার দায়িত্ব তোমাদের খাতির যত্ন করা। তোমরা এই রুমে বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি। ভালোই হলো, দুজনে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে শুরু করলাম। তখনই খাবার দিয়ে গেল, আর দুজন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম দুজনে। তোমাদের জন্য নাস্তা বানিয়েছি, খেয়ে নাও। আচ্ছা চলুন। আমরা দুজন টেবিলে এসে বসলাম। চাচা আমাদের নাস্তা দিলেন। চাচা, রফিক চৌধুরী ছেলে মেয়ে কয়জন? ওনার একটা ছেলে একটা মেয়ে আছে, কিন্তু ছেলে থেকেও নেই। তার মানে কি বলছেন? ভাবি আর ভাইয়ের মাঝে সামান্য ঝামেলা হয়, আর ভাবি ছেলেকে নিয়ে চলে যায়। আজ পর্যন্ত তারা বাড়িতে ফিরে আসেনি। রফিক সাহেব কি আবার বিয়ে করেছেন? না, বিয়ে করেনি। তার বিশ্বাস এক না একদিন তার বউ ফিরে আসবে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। আমি জানতাম না যে আমার একটা বোন আছে। আব্বু আম্মুর জন্য এখনো বিয়ে করিনি। তুই হঠাৎ কাঁদতে শুরু করলি কেন? আব্বু আর জানে না যে আম্মু ফিরে আসবে না। আম্মু কয়দিন আগেই মারা গেছে। তোমাদের কথা আমি বুঝতে পারতেছি না। চাচা, বাড়ি ছেলে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তার আম্মুকে নিয়ে আসতে পারিনি। তখনই চাচা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বাবা, তোমাদের আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তোমার আব্বু কতদিন খোঁজ করেছে। আজ বাবা থেকে আমি এতিম। আব্বু আর ফিরে আসবে না। আব্বু মারা গেছে। আমি বিশ্বাস করতে পারছি না, ভাবি বেঁচে নেই। আমি মানিব্যাগ থেকে আমার আর আম্মুর ছবি বের করে দেখালাম। চাচা, আমরা কি এই বাড়িতে কি থাকতে পারি কিছুদিন? বাবা, তোমার বাড়ি তুমি যতদিন ইচ্ছে ততদিন থাকবে। কিছুক্ষণ পর আমি আর নীল গ্রাম ঘুরতে বের হলাম।
গ্রামটি অনেক সুন্দর, চারদিকে সবুজ গাছে পরিপূর্ণ, পাশ দিয়ে নদী বয়ে চলেছে। নদীর পাড়ে অনেক বাড়িঘর মনে হচ্ছে। একটু ঘুরে আসি। তখন একটা রুমে এসে শুয়ে পড়লাম। এখন কি করবি? সেটাই, এখন ঢাকায় ফিরে গিয়ে আব্বুকে খুঁজতে হবে। তোর মামার বাড়িতে কি যাবি? দেখা যাক কি করা যায়। আমরা দুজন শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে গেল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করলাম। আমাদের আবার যেতে হবে, এখান থেকে কিছুই করা সম্ভব না। তারপর রেডি হয়ে নিলাম। চাচার কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ির থেকে রওনা দিলাম। মামার বাড়িতে গেলে আমাদের কি চিনতে পারবে? চাচা যখন চিনতে পারছে তখন নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। কিছুক্ষণের মধ্যেই মামার বাড়িতে এসে পৌঁছালাম। চাচা দেওয়ার ঠিকানা অনুযায়ী আমরা চলে এসেছি। আমরা দুজনে মামার বাড়িতে এসে একজনকে জিজ্ঞাসা করলাম, এটা কি রফিক চৌধুরীর শ্বশুর বাড়ি? কিন্তু ও বাড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর তোমরা কারা? এখানে কি করতে এসেছ? আমি আমার মামার বাড়ি খুঁজতে এসেছি। আমার আম্মুর নাম। তখনই উনি বললেন, তোমার আম্মুর কি কোনো ছবি আছে? আমি কি একটু দেখতে পারি? জি। আমি মানিব্যাগ থেকে আমার ছবি বের করে দিলাম। উনি ছবি দেখে আমাকে চড়িয়ে কান্নাকাটি শুরু করলো। আমি তোর মামা। এতদিন কোথায় ছিলি? কত খুঁজেছি তোদেরকে আমরা। মামা, আমরা ঢাকায় ছিলাম, নিচের বাড়ির সন্ধানে এসেছি। তোর আম্মু কোথায়? অনেকদিন আপুকে দেখিনি। মামা, আম্মু আসলে আর বেঁচে নেই, কয়দিন আগেই মারা গেছে। মামা আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। তখনই বাড়ির ভেতর থেকে লোকজন দৌড়ে এলো। মামা শান্ত হন, আপনারা এইভাবে কাঁদবেন না। বাবা, এটা আমাদের সাগর আপুর ছেলে, কিন্তু আপু আর বেঁচে নেই। তখনই সবাই কাঁদতে শুরু করলো। আমাদের কত আশা ছিল আমাদের মেয়ে বেঁচে আছে, কিন্তু আমাদের কেউ ছেড়ে চলে গেল। কিছুক্ষণ কান্নাকাটি করার পর আমাদের ভেতরে নিয়ে গেল। কোথাও না কোথাও তোদেরকে খুঁজতে বাকি রাখিনি। আপু মারা গেল কি করে? আম্মু হার্ট অ্যাটাকে মারা গেছে। আম্মুর হার্টের সমস্যা ছিল। আচ্ছা নানা, আব্বু ঢাকায় কোথায় থাকে? আমরা কেউ জানি না। না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোর আব্বুর জন্য আমার মেয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। আমরা শুনেছি তোর আব্বু আম্মু কি নিয়ে ঝগড়া করছিল। ও, ছেলে দুইটা এত প্রশ্ন না করে ফ্রেশ হয়ে আসতে বলল। এদের জন্য আমি নাস্তা বানিয়েছি। তখন মামা আমাদের একটা রুম দেখিয়ে দিল। আমরা দুজন রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে শুরু করলাম। নানা, আমি ঢাকায় ফিরে যেতে চাই। না না, তোকে আমরা কোথাও যেতে দিব না। আমাকে আব্বুর খোঁজে যেতে হবে, কেননা আম্মুর ইচ্ছা আমি আব্বুর কাছে থাকি। ঠিক আছে, কয়দিন পর যাবি? আমাকে আজকে যেতে হবে, কেননা আমি বাড়ি খালি রেখে এসেছি। আমার কলেজ আছে, কেউ আমাদের আসতে দেবে না। আমি আর নীল জোর করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মামা নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছে। সাগর, তোর আব্বু ছবি আছে তোর কাছে? আমি চাচার কাছ থেকে ছবি নিয়ে এসেছি। এই দেখো, আমার আব্বু আর আব্বু। ও, সকালে দেখে আমরা ঢাকা পৌঁছে গেলাম। আমরা দুজন গাড়ি থেকে নামলাম। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। নীল বাড়িতে চলে গেল। আমি বাড়ির মালিকের সাথে দেখা করতে এলাম। আঙ্কেল, আমার বাড়ির চাবি দেন। আঙ্কেল, আমি আপনার টাকা নিয়ে এসেছি, এই নিন আপনার 1 মাসের ভাড়া। এতে হবে না, 2 মাসের টাকা দিতে হবে। চাবি এখন আমার হাতে, আমি যা বলবো তাই হবে। আঙ্কেল, 2 মাসের টাকা আমি কোথায় পাবো? তাছাড়া আপনার সাথে কথা হয়েছিল 1 মাসের ভাড়া দিব, পরের মাসে টাকা সব দিয়ে দিব। কথা ছিল বুঝি, কিন্তু আমি সেই কথা মানি না। তোমাকে এখন 2 মাসের টাকা দিতে হবে, না হলে বাড়ির চাবি পাবে না। আঙ্কেল, চাবিটা দিয়ে দিন, আমি কথা দিচ্ছি সামনের মাসে টাকা পরিশোধ করে দেব। তাছাড়া আমি কোথায় থাকবো? আমি কিছুই শুনতে চাই না, টাকা দাও, চাবি নাও। আচ্ছা, আমি আপনাকে আজকের মধ্যেই টাকা দিয়ে দিব, এখন আপনি চাবি দেন। ঠিক আছে, তবে বিকেলের মধ্যে টাকা না দিলে আমি বাড়িতে গিয়ে তালা ঝুলিয়ে দিব। আমি টাকা জোগাড় করে আপনাকে দিয়ে দিব। আমি চাবি নিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্না করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। মাথায় ঘুরপাক খাচ্ছে, এখন আমি টাকা কোথায় পাবো? সে কয় টাকা আছে তা দিয়ে বাড়ি ভাড়া হবে না। করতে আসছিস? না,
এমনিতে আসলাম। তোমাদের গ্রাম থেকে ঘুরে আসলাম আগামীকাল। তোমাদের বাড়িতে গিয়েছিলাম। এই এই, তুই আমার বাড়িতে কি করতে গেছিলি বল শুনি? আর আমার বাড়ি কোথায় তুই জানলি কি করে? সে তো বলবো না। তোমার আব্বু আম্মু আমাকে খুব যত্ন করছে, কিন্তু আমি বলি নাই যে তুমি আমার সাথে পড়াশোনা করো। কুত্তা ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাদের বাসায় যাওয়ার? আমি যদি ফকির হই তাহলে তুই ফকিরের বাচ্চা। ভেবেছিলাম তোর মা মারা গেছে, তুই আমার পেছনে লাগবি না, কিন্তু কুত্তার মতো লেগে আছিস। তুমি প্রথমে শুরু করেছো, আমি তার শেষ করলাম। ভাই, দেখাও অন্য কোথাও। কলেজ থেকে ফেরার পথে আব্বু আর আম্মু অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, কিন্তু খোঁজ পাইনি। হতাশ হয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে রান্না করতে শুরু করলাম। এই শহরে আব্বু আর আব্বুকে কোথাও খুঁজবো আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। রান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। রুমে এসে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর নীলা বের হলাম বাড়ির ভাড়ার জন্য। তোর বাড়ি মালিক শালা একদম সুবিধার না, শালা এভাবে পোল্টি মারলো। তাহলে বোঝ এখন শালারা আমার সাথে এমন আচরণ করছে, বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছি। চল দেখি বেচেলার বাড়ি পাওয়া যায় কিনা। বাড়িওয়ালা মনে হয় কোনোদিন অবহেলিত ছিল না। তুই ঠিক কথা বলছিস। এখানে টুলেট দিয়েছি, একটু ফোন দিয়ে দেখি। আমি ফোন ওনাকে সালাম দিলাম। কাকে চাই? আমি বাড়ি ভাড়ার জন্য ফোন দিয়েছিলাম। আপনার বাড়ি কি ভাড়া হয়ে গেছে? না, তবে আমি ব্যাচেলর বাড়ি ভাড়া দিব না। অবিবাহিত বলে ফোন কেটে দাও। আচ্ছা, আমি ফোন কেটে দিলাম। মনে হচ্ছে শালার বাড়িতে ইট ছুঁড়ে মারি। বেচেলার বলে বাড়ি ভাড়া দিল না, শালারা কি মানুষ না? চল সামনের দিকে এগিয়ে দেখি বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা। আমরা দুজন কিছুক্ষণ হাঁটার পর একটা বাড়ি বলল। বাড়ির 2 তলায় ভাড়া দেয়া হবে। বাড়ির ভিতরে ঢুকে দেখি বাড়ির মালিক কি বলে। চল দেখি কি বলে। আমি কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একটা ভদ্র মহিলা দরজা খুলল। এখানে কি চাই? বাড়ির ভাড়ার জন্য এসেছিলাম। আমরা কি বাড়ি দেখতে পারি? এখানে ফ্যামিলি বাড়ি ভাড়া দেওয়া হবে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা ব্যাচেলর, তোমাদের কাছে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। আন্টি, আমরা বেচেলার বলে কি মানুষ না? আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, এবার তোমরা আসতে পারো। নীলার আমি বাড়ি থেকে বের হলাম। আরো কয়েক জায়গায় বাড়ি দেখলাম, কিন্তু একই কথা, ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেয়া হবে না। নীল, আমি আর পারছি না। যেখানে যাচ্ছি সেখানেই একই কথা। আমি কিছু সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে শালাদের মাথা ফাটিয়ে দিই। সন্ধ্যা হতে শুরু করেছি। তোর টিউশনি আছে, তুই চলে যা। আমিও টিউশনি করাতে যাই। আগামীকাল আমরা বের হব। নীল টিউশনে চলে গেছে, আমি শিশিরকে পড়াতে এলাম। স্যার কেমন আছেন? ভালো। মামার বাড়িতে কেমন কাটলো? অনেক ঘোরাঘুরি করছি, মামার বাড়িতে গিয়ে অনেক আনন্দ করছি। ও, এখন পড়া বের করে পড়তে শুরু করো। শিশির পড়তে শুরু করলো। আন্টি আমাকে নাস্তা দিয়ে চলে গেল। আমি নাস্তা খেতে খেতে শিশিরকে পড়াতে শুরু করলাম। শিশিরকে পড়ানো শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ সামিরা আপুকে দেখতে পেলাম। আমি দৌড়াতে শুরু করলাম। সামিরা আপু, সামিরা আপু বলে ডাকতে শুরু করলাম। আপু গাড়িতে উঠে চলে গেল। আমি গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছি, কিন্তু গাড়ি ধরতে পারলাম না। হাই আল্লাহ, এত কষ্ট করে আপুর কাছে যেতেই পারলাম না। মামা যাবেন? যাব। 1 নঙে চলেন। মামা তুমি এমন করে হাঁফাছো কেন? এমনিতেই। আমি রিক্সায় উঠে বসলাম। দৌড়ে আমার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। মামা রিক্সা চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে বিশ্রাম নিলাম। তখনই নানার ফোন এলো। নানু ভাই, তুমি কি তোমার আব্বু আর আপুকে খুঁজে পাইছ? এখনো খুঁজে পাইনি, তবে আমি আজ আপুকে দেখেছি। আপুর কাছে যাওয়ার আগেই আপু চলে গেছে। ও, তোমার মামা বলছিল তোমাকে নাকি বাড়ির মালিক অত্যাচার করে। তোমাকে বাড়ি ভাড়া থাকতে হবে না, আমাদের বাড়ি আছে সেখানে থাকবে। কিন্তু নানা, আমি কিছু শুনতে চাই না। আমি ফারিয়াকে বলে দিচ্ছি তুমি বাড়িতে থাকবে। নানা, ফারিয়াকে কিছু বলতে হবে না। আর ফারিয়াকে আমার পরিচয় দিও না। লাগছে তোর খোঁজ পাওয়া যায় না। আমি সাগরের সাথে ছিলাম, তাই করে আসি নাই। সাগর বাড়ি ভাড়া পেলি? বাড়ি ভাড়া পাইনি, তবে নানাদের বাড়িতে থাকতে হবে। নানা বলে দিয়েছে
সমস্যা একটাই, ফারিয়া থাকে ওখানে। তাহলে সে তো অনেক টাকার ফ্ল্যাট। তোর নানা আসলো কোথা থেকে? আমি সবকিছু খুলে বললাম ওদেরকে। ফারিয়া তাহলে তোর মামাতো বোন? মামা বলেছিল যে তার মেয়ে পড়ে এখানে, কিন্তু জানতাম এটা ফারিয়া। তুই তাহলে আমাদের সাথে মিলামিশা করবি না? তুই তো এখন অনেক ধনী। আরে তোর এইসব কি আমার একার? এটা আমার আপুর ভাগ আছে। আমি যে ফারিয়ার ফুফাতো ভাই। কেউ ওকে বলবি না, মামি ওকে মানুষ করতে বলেছে। সেই ভালো, এখন ক্লাসে যাই। আমরা ক্লাসে এসে বসলাম। স্যার এসে ক্লাস নিল। এক এক করে সব কয়টা ক্লাস শেষ হয়ে গেল। আমি বাইরে এলাম, তখনই ফারিয়া এসে ধাক্কা দিল। ফারিয়া, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? কই, আমি তোকেই কখন ধাক্কা দিয়েছি? তুই নিজেই এসে আমাকে ধাক্কা দিয়েছিস। মেয়ে দেখলেই সুযোগ খুঁজতে থাকিস। দেখো, সুযোগ আমি খুঁজি না, বুঝলে? দেখতে একদম পেতনির মতো। এটা মেয়ে না ভূত বুঝতে পারছি না। কি, আমি পেতনি? তোর সাহস কি করে হলো আমাকে এসব বলার? ফকিরের বাচ্চা কোথাকার। চুপ বেয়াদব মেয়ে, আমার কাজ আছে বলে চলে এলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে কাদা পানি ছিটিয়ে দিয়ে দিল। গাড়ি দেখে বুঝলাম এটা ফারিয়ার গাড়ি। এই সারা শরীরে আমাদের কাদা পানি মাখামাখি হয়ে গেছে। দেখছিস কিভাবে ফারিয়া আমাদের এই অবস্থা করলো? এর প্রতিশোধ নেব। এখন বাড়িতে চল, বিকেল আবার বাড়ি পরিবর্তন করতে হবে। আমরা দুজন বাড়িতে চলে এলাম। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। তারপর আমি সবকিছু গোছাতে শুরু করলাম। বাড়িতে থাকার মধ্যে 2টা খাট আর একটা আলমারি। আমাদের ছেড়ে চলে যাচ্ছ? জি চাচি, আমি এখানে এসে আম্মুর কবর দেখে যাব। আর আপনাদের? আচ্ছা। আমি করিম চাচাদের একটা খাট দিয়ে দিলাম, কেননা তাদের খাট ভেঙে গেছে। আম্মু খাট নীলের বাড়িতে পাঠিয়ে দিলাম। আম্মু সেই স্মৃতি আলমারি রেখে দিলাম। আমার সবকিছু বেঁধে নিয়েছি, এখন চলেন। যাচ্ছি। আমি আম্মুর কবর দেখে এলাম। তারপর রওনা দিলাম। মাঝপথে নীলকে নিয়ে নিলাম। মামির দেওয়া ঠিকানা অনুযায়ী চলে এলাম। ওরে বাবারে, এত দেখছি বিশাল বাড়ি। এ বাড়িতে তুই থাকবি? ঠিকানা তো তাই বলছে। আমি ভ্যান থেকে নেমে দারোয়ানের কাছে এলাম। কাকে চাই? কাউকে চাই না, গেট খুলে দেন। আমি মালপত্র নিয়ে রুমে যাব। মানে কি বললেই হলো রুমে যাব? এটা হাইফাই ফ্ল্যাট, তোমাকে দেখে মনে হচ্ছে গরিব। তুমি ভুল ঠিকানায় চলে এসেছ। আমি ভুল ঠিকানায় আসি নাই, আমি সঠিক ঠিকানায় এসেছি। আজকে বাড়িতে আসবে কেউ, আমাকে বলে নাই। আমি আপনাকে ভেতরে যেতে দিব না। ও আচ্ছা। আমি বাড়ির কেয়ারটেকারকে ফোন নিলাম। উনি দৌড়ে এলো। কি হয়েছে মামা, তুমি আমার কাছে ফোন দিয়েছো কেন? দারোয়ান আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, আমি বাধ্য হয়ে ফোন করেছি। ওরে হারামজাদা, করছিসটা কি? এ নিয়ে এই বাড়ির মালিক, মানে এই বাড়ি ওনার নানার। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি জানতাম না যে আপনি আসবেন। ঠিক আছে, সমস্যা নেই। আমিও পরিচয় দিইনি। শোনেন, ফারিয়াকে আমার পরিচয় কেউ দিবেন না। যদি দিয়েছেন তো চাকরি হারিয়েছেন। ঠিক আছে মামা, চাচা বলেছে আমাকে। চলেন, আমি আপনাদের কাজে সাহায্য করি। গে দেখি। হঠাৎ পেছন থেকে কিসের শব্দ এলো। আমি পিছন ফিরে দেখি ফারিয়া ছাদে এসেছে। আমাদের এখনো দেখতে পাইনি। ফারিয়া গুনগুন করে গান গাইতে গাইতে দোলনায় এসে বসলো। বাহ, তুমি তো ভালো গান গাইতে পারো। তোমার এমন প্রতিভা আছে জানতাম না। ফারিয়া আমার কথা শুনে চমকে উঠল। আমাকে দেখে সেই অবাক হয়েছে, সাথে চিল্লাচিল্লি শুরু করলো। এই এই, তুই এখানে কি করছিস? তোর সাহস কি করে হলো আমার বাড়ির ছাদে আসার? আমাদের ইচ্ছে হয়েছে তাই। ও মনে করেছে সকালে প্রতিশোধ নিতে এসেছে। কি করছিস? আমি এত তাড়াতাড়ি ভুলে গেলি? সকালে যে কাদা পানি ছিটিয়ে দিলি, এখন তার প্রতিশোধ নিব। খবরদার আমার সাথে কিছু করার চেষ্টা করবি না। তোদের এই বাড়িতে ঢুকতে দিল কে? এই বাড়িতে বুঝি আমরা আসতে পারি না? না, তোরা আসতে পারিস না। এই হাই সোসাইটিতে তোদের মতো ফকির আসতে পারে না। নিশ্চয় চুরি করার ধান্দায় আছিস। চুরি? আমরা চুরি করবো? তোমার কি আছে? কি নেই আমার? টাকা, বাড়ি, গাড়ি সবই আছে। তোমার বলতে তো কিছুই নেই। যা আছে সবই তোমার দাদুর। তোমার আছে শুধু অহংকার। তো কি হয়েছে? দাদুর সম্পত্তি আমি পাবো, কারণ আমার কোনো ভাই বোন নেই। আমি অহংকার করবো না তো তুই করবি?
আহারে বেচারি, নিজেকে তো অহংকারী ভেবো না, বিয়ের পর সব ফুস হয়ে যাবে। আমি তোর কথা শুনতে চাই না, না তোরা দুজনেই এখন ছাদ থেকে নেমে যা, না হলে আমি দারোয়ানকে ডাকবো। ডাকো না, ডাকতে কে নিষেধ করেছে? আমি তোমাকে কমে ছেড়ে দিব না। আমি ফারিয়ার কাছে এগিয়ে যাচ্ছি, ফারিয়া এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে। ওই কুত্তা, ভালো হচ্ছে না কিন্তু। খবরদার আমার সাথে খারাপ কিছু করলে তোর খবর আছে কিন্তু। সে তখন দেখা যাবে, এখন তো আনন্দ উপভোগ করে নেই, আমরা মজা পেলাম আর তুমি কাঁদতে থাকলে। কি করবি আমার সাথে তুই? আমার দিকে এমন করে এগিয়ে আসছিস কেন? আমার কিন্তু ভয় করছে কুত্তা, তোকে কিন্তু আমি ছেড়ে দিব না। আগে তো করি, তারপর ছেড়ে দিও। আমি আমার এক পা বাড়িয়ে দিয়ে ফারিয়াকে ল্যাং মেরে ফেলে দিলাম। হে হে হে, কেমন মজা লাগে। এখন আমরাও হাসবো আর তুমি কাঁদবি। আমার কোমর ভেঙে গেল রে, পাটা মনে হয় ভেঙে গেছে। এই কুত্তা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নিব। সে পরে দেখো, এখন আমরা চলি। আমি আর নীল ছাদ থেকে রুমে এলাম। ভালো শিক্ষা দিয়েছিস, এখন পানিয়ে পড়ে থাকো কিছুক্ষণ। বেশি কিছু করা যাবে না, যতই হোক ফারিয়া আমার মামাতো বোন। আমি শুধু ওর অহংকার ভেঙে দিতে চাই। দুইজন এখন রান্না করতে শুরু করি। তারপর আমরা রান্না করতে শুরু করলাম। এদিকে ফারিয়া, তোকে আমি ছাড়বো না, এই ছিল তোর মনে? আমি উঠে দাঁড়াতে পারছি না, আগামীকাল কলেজে গিয়ে তোর মজা দেখাবো কুত্তা। ফারিয়ার পায়ে ব্যথা লাগছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদ থেকে নেমে এলো। কাজের বুয়া ফারিয়াকে দেখে বলল, আপা, আপনার পায়ে কি হয়েছে? এমন করে হাঁটছেন কেন? তেমন কিচ্ছু হয়নি, আমি ছাদে পড়ে গিয়েছি। আপনি আমার রুম থেকে ব্যথার মলম নিয়ে আসেন। জি, এখনই যাচ্ছি। কাজের বুয়া ফারিয়া রুম থেকে ব্যথার মলম নিয়ে দিল। ফারিয়া নিচেই পায়ে মলম মালিশ করলো। আমি তোকে ছাড়বো না, তোকে দেখে নিব। ফারিয়া রাগে কচকচ করতে শুরু করলো। এইদিকে আমরা দুজন রান্না শেষ করে খেতে বসলাম। এখন তুই তো সবকিছু পেয়ে গেলি। না রে, আমি কিছু পাইনি। না রে, আমি কিছু পাইনি। যতদিন আব্বু আর আপুকে না খুঁজে পাই, ততদিন আমার পাওয়া কিছু নেই। সেটাই তো বড় চিন্তার বিষয়। আমরা দুজন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে বের হলাম। উদ্দেশ্য টিউশনি করতে হবে। আমি তানিশাদের বাসায় পৌঁছে গেলাম। স্যার কেমন আছেন? ভালো আছি। তোমার পড়াশোনা কতটুকু শেষ হয়েছে? এখনো কিছু পড়া বাকি আছে, কিছুতেই হচ্ছে না। পড়া বের করো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাকে কিন্তু সব পড়া দিতে হবে। আমি তানিশাকে পড়া বুঝিয়ে দিতে শুরু করলাম। আন্টি সকালে নাস্তা দিয়ে গেল। আমি আর তানিশা নাস্তা খেতে খেতে পড়ানো শেষ করলাম। তারপর কলেজে এলাম। তোকে ফারিয়া খুঁজছে, তুই কি কিছু করেছিস? তেমন কিছু করি নাই, শুধু ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম। দূর, ভয় কিসের? আমি তো আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোদের মধ্যে ঝামেলা কি নিয়ে বলতো? আজ পর্যন্ত আমরা কেউ জানলাম না। তাহলে শোন, আমি যখন কলেজে প্রথম আসি তখন ফারিয়া ক্যাম্পাসে বসে গল্প করছিল। কে জানি কলা খেয়ে খোসা ফেলে যে রাস্তায়। আমি যেই পা দিয়েছি অমনি পা পিছলে ফারিয়ার উপরে। ব্যাগ 1 বছর আগের। অসভ্য ছেলে কোথাকার বদমাইশ! আমার গায়ে পড়লে কেন? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। আমি উঠে দাঁড়ালাম। সরি, আমি ইচ্ছে করে পড়িনি। আসলে কলার খোসায় পা পিছলে তোমার গায়ের উপরে পড়ছি। সরি কিসের? তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, লুচ্চামি করতে জায়গা পাস না। সত্যি বলছো না মিথ্যে সেটা আমরা বুঝবো কি করে? তুমি যে আমাদের বোকা বানাচ্ছ না, তার কি প্রমাণ আছে? আমি সত্যি বলছি, আমি এখন একটা মেয়ের গায়ে পড়বো। দেখে তো মনে হচ্ছে ফকিরের বাচ্চা। আমরা ক্লাসে ঢুকবো তখনই ফারিয়া দরজা আটকালো। কুত্তা, তোর জন্য আমার পা ব্যথা হয়েছে। তুই আমাকে ফেলে দিয়ে কি অবস্থা করছিস? আমি তো কিছুই করি নাই। তুই কিছু করিস নাই, তুই আমার বাড়িতে গিয়ে আমাকে ফেলে দিয়েছিস। তার কোনো সাক্ষী আছে যে আমি তোমাকে ফেলে দিয়েছি? আমাকে রুমে যেতে দাও, এখনই স্যার আসবে। কপাল ভালো তোর, আজকের মতো ছেড়ে দিলাম। আমরা ক্লাসে এসে বসলাম। কিছুক্ষণ পর স্যার এসে ক্লাস শুরু করে দিল। সবাই পড়া করে এসেছ? স্যার আজকে পড়া করতে পারি নাই, বাড়িতে একটু কাজ ছিল। ঠিক আছে, বাকিরা সবাই পড়া দাও। স্যার, আমি ছাদে পড়ে গিয়েছিলাম, ব্যথায় আমি উঠতে পারছিলাম না। কি করে পড়ে গিয়েছিলে? তখনই ফারিয়া আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করলো। ছাদে পা পিছলে পড়ে গিয়েছিলাম। স্যার ফারিয়াকে বসতে বলে পড়াতে শুরু করলো। তারপর এক এক করে সব কয়টা ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে বসলাম। নীল মনে হয় ভয় পেয়ে বাড়িতে চলে গেছে। আমার আসতে দেরি হয়ে গেছে, তার জন্য বাড়িতে চলে গেছে। হতে পারে, আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। তারপর বাড়ির দিকে রওনা দিলাম।
আমি একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে এলাম। যখনই গেটে ঢুকবো তখনই তাই তো, আমি মনে হয় ফুল ঠিকানায় চলে এসেছি। চোখ কি বাড়িতে রেখে আসছেন শুনি? দেখতে পাচ্ছেন না এই ছেলেটা আমার বাড়িতে কি করছে? ও, তখন আমি দারোয়ানকে চোখ টিপ দিলাম। এই ভাই, আপনি এখানে কি করছেন? ভাই, আমি মনে হয় ফুল ঠিকানায় চলে এসেছি। আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি করে যান। দেখছেন না আপু রেগে মেগে আগুন হয়ে আছে। তোকে যদি এই বাড়ির আশেপাশে দেখছি তাহলে পা ভেঙে দিব। দেখা যাবে কে কার পা ভাঙে। আমি গেট দিয়ে বের হয়ে এক জায়গায় দাঁড়ালাম। ফারিয়া রুমে চলে গেল। এবার আমিও রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্না করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে এসে বসলাম। তখনই ফারিয়া ফ্ল্যাট থেকে কিসের শব্দ হলো। আমি তাকিয়ে দেখি একটা বিড়াল শব্দ করছে। ফারিয়ার বেলকনি আমার এখান থেকে ভালো দেখা যাচ্ছে। এটা মনে হয় ফারিয়ার বিড়াল। তখন মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আমি টিউশনি করাতে চলে এলাম। স্যার কেমন আছেন? ভালো আছি। তোমার পড়াশোনা কতদূর পর্যন্ত হয়েছে? স্যার একটু বাকি আছে, 5 মিনিট পড়লে হয়ে যাবে। ঠিক আছে, তুমি 5 মিনিট পড়তে থাকো, তারপর লিখতে শুরু করবে। জি স্যার। আমি মনে মনে ভাবলাম বিড়ালকে কিভাবে যে বাড়িতে নিয়ে আসি। মনে পড়ছে মাছ ভাজা দিয়ে নিয়ে আসবো, কেননা বিড়াল আমারও পছন্দের। শিশিরকে পড়ানো শেষ করে বাড়িতে বের হয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ কিছু দূরে আব্বুকে দেখতে পেলাম। রাস্তায় পার হয়ে যাচ্ছে। আব্বু আব্বু বলতে বলতে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে কখন যে মাঝখানে চলে এসেছি বুঝতে পারিনি। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। তবু আমি আব্বুকে দেখছি। আব্বু গাড়িতে উঠে চলে গেল। তারপর আমি কিছু বলতে পারি না। এই ওনাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে চলেন, কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। আমরা দেখি সব ছেলেটা কাকে দেখে দৌড়ে এসেছিল, কিন্তু তার মনে ছিল সেই রাস্তায় এসে পড়েছে। বেশি কথা না, ডাক্তারের কাছে নিয়ে চলেন। সব মিলে আমাকে নিয়ে আসলো ডাক্তারের কাছে। তারপর ডাক্তার আমাকে ভালো করে দেখলো কোথায় আঘাত লেগেছে। উনি ওষুধ লাগিয়ে দিলেন আর ব্যান্ডেজ করে দিল। আমাকে অজ্ঞান ফেরানোর জন্য ইনজেকশন পুশ করলো। কিছুক্ষণ পর আমার জ্ঞান আসে। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, লোকজন আমাকে মারতে আইছিল। সরি, আমি বুঝতে পারিনি যে আমি রাস্তায় চলে এসেছি। আমি আমার আব্বুকে দেখে দৌড়াচ্ছিলাম। এখন আপনি বাড়ি যেতে পারবেন। আমি কয়েকটা ওষুধ দিচ্ছি, খেয়ে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে। আমি বিল দিতে যাব, তখনই ড্রাইভার বললেন দিতেই হবে না, আমি দিয়ে দিচ্ছি অনেক আগে। তারপর উনি আমাকে একটা রিক্সায় তুলে দিল। মামা কোথায় যাবেন? 7 নগে চলেন। রিক্সা চলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে চলে এলাম। আমি রিক্সা ভাড়া দিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ভাই আপনার কি হয়েছে? কপালে হাতে ব্যান্ডেজ কেন? আমি অ্যাক্সিডেন্ট করেছি। টিউশন থেকে বাড়িতে আসার সময় আমাকে একটু উপরে দিয়ে আসেন, আমার পায়ে ব্যথা। ঠিক আছে ভাইয়া, দারোয়ান আমাকে নিয়ে আসছে। তখনই কেয়ার রেকার এলো। মামা আপনার কি অবস্থা হয়েছে? কি করে এমন হলো? অ্যাক্সিডেন্ট করেছি, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। আপনি আবার নানা মামাকে বলতে যাবেন না, তারা শুনতে পেলে চিন্তা করবে। মামা কিছু ভাবলে হবে না, আমি কাউকে বলবো না। দুইজন মিলে আমাকে আমার রুমে দিয়ে গেল। উফ, পায়ে কি ব্যথা হয়েছে। আর একটুর জন্য আব্বুর কাছে যেতে পারিনি। আমি না খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার সারা শরীর কাঁপুনি দিয়ে জ্বর এলো। আমি কষ্ট করে উঠে একটা ওষুধ খেয়ে নিলাম। সারা রাত আর ঘুম আসলো না। ভোরের দিকে ঘুম আসলো। যখন ঘুম ভাঙল তখনই দেখি নীল, মারিয়া, তামিম আমার পাশে বসে আছে। কি অবস্থা হয়েছে দেখছিস তো? সব সময় বলে নিজের দিকে খেয়াল রাখিস। তুই কি করে অ্যাক্সিডেন্ট করলি বলতো? আমি টিউশনি করে ফুটপথ দিয়ে বাড়ি আসছিলাম। হঠাৎ আব্বুকে দেখতে পেলাম রাস্তা পার হয়ে যাচ্ছে। আমি দৌড়ে রাস্তা পার হতে গিয়ে এই অবস্থা হয়েছে। তোরা কখন আসলি? 2 ঘন্টা হয়ে গেছে এসেছি। আমি যে অ্যাক্সিডেন্ট করেছি তোরা জানলি কি করে? তোদের বাড়ি কেয়ারটেকার ফোন করছিল আমার কাছে, তখনই কেয়ারটেকার এলো। আমি নীলকে ফোন করেছিলাম, রাতে আপনাকে রেখে গেলাম। তাই সকালে আপনাকে দেখতে এসে দেখি ভিতর থেকে নক করা। এইদিকেও অনেক বেলা হয়ে গেছে, আপনি এত সকাল পর্যন্ত ঘুমান না। আমি আরেকটা চাবি দরজা খুলে দেখি আপনি মেঝেতে পড়ে আছেন। আমি আপনাকে বেডে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন করলাম। আপনাকে বেডে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন, আর আপনার ফোন থেকে নীল মামাকে ফোন করছিলাম, তখন নীল মামা করে দিয়েছিল। ধন্যবাদ আপনাকে মামা। মামা আমার দায়িত্ব আপনাকে আর খালামাকে দেখে রাখার।
যদি আপনাদের কিছু হয়ে যায় তাহলে আপনার মামা আমাকে ছাড়বে। তবু আপনি আমার জন্য অনেক করেছেন। তার থেকে মনে হয় কিছু খাস নাই, এখন কিছু খেয়ে নে, ডাক্তার খাইয়ে দিতে তোকে ওষুধ খেয়ে দিতে বলেছে। কিন্তু বাড়ির রান্না কিছু নেই, যা কিছু ছিল মনে হয় নষ্ট হয়ে গেছে। আমি এখন কিছু রান্না করে দিচ্ছি, সমস্যা নেই। মারিয়ার রান্নাঘরে এসে নাস্তা বানিয়ে নিয়ে এলো। কি ঝামেলায় পড়লাম রে। আমি নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম, তারপর নীলকে দিয়ে বাজার করিয়ে আনলাম। বাড়িতে বাজার নেই, এইদিকে ওরাই এসেছে প্রথম। তুই শুয়ে থাক, আমি রান্না করছি। অন্যদিকে ফারিয়া কলেজ আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তুই এমন করে কাকে খুঁজছিস বলতো? এই হারামিকে খুঁজছি। জানোস ও গতকাল আমার সাথে কি করেছে? তুই না বলে আমরা জানবো কি করে? হারামি আমাকে ফলো করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। আজ আমি ওকে মজা দেখাবো। ওদের মধ্যে একজন কেউ দেখছি না, আমার মনে হয় কেউ আসে নাই। কতদিন কলেজে আসবে না, আমিও দেখে নিব ওকে। ফারিয়া গাড়ি নিয়ে বাড়িতে এলো, এদিকে মারিয়া রান্না শেষ করলো। সবাই খেতে আয়, আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। ওরা দুজন আমাকে ধরে নিয়ে টেবিলে খেতে আসলো। সবাই বসে একসাথে, খাওয়া দাওয়া সেরে নেই। আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। বিকেলের দিকে সবাই চলে গেল। আমি চুপচাপ সোফায় বসে টিভি দেখতে লাগলাম। তখনই মামা ফোন দিল। কেমন আছিস? মামা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো দরকার হলে কেয়ারটেকারকে বলবি। নানা নানি মামি সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোর নানি তোকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, তুই একবার বাড়িতে আয়। ঠিক আছে মামা, আমি কয়দিন পর না হয় যাব, গিয়ে এবার কিছুদিন থেকে আসবো। ভালো হবে তাহলে, তুই ফকিরের দিকে খেয়াল রাখিস। আচ্ছা মামা। মামা আমার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। এইভাবে 2 দিন কেটে গেল। আমি কিছুটা সুস্থ হয়ে উঠেছি। ফারি আমাকে কলেজে খোঁজ করে কিন্তু পায় না। রাতের দিকে কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু সমস্যা একটাই, দুধ নেই। আমি কিছু না ভেবেই ফারিয়ার ফ্ল্যাটে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর ফারিয়া দরজা খুলে অবাক হয়ে গেল। ওই কুত্তা, ওই তুই এখানে কি করছিস এত রাতে, তাও আবার আমার রুমের সামনে? দরজা থেকে সরো তো, আমি ভেতরে যাব। আমি ভেতরে এসে সোফায় বসলাম। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে, তুই এখানে কি করছিস? তেমন কিছু না, দুধ নিতে আসলাম। দুধ দিয়ে তোর কি হবে শুনি? আর তোকে এ বাড়িতে ঢুকতে দিল কে? বাড়িতে অতিথি এলে তুমি বুঝি এমন করো? ঠিক আছে, দুধ দেওয়া লাগবে না, দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। তোকে আমি... যাও, গিয়ে নিয়ে আসো। ফারিয়া রাগে কচকচ করতে করতে কফি বানিয়ে নিয়ে এলো। আমাকে দিল একটা, আর নিচে খাচ্ছে। এই তোর আবার এইসব নাটক? মাথায় হাতে ব্যান্ডেজ কেন? 3 দিন আগে আমি রোডে অ্যাক্সিডেন্ট করেছি। আসলে কফি খেতে ইচ্ছে করছিল, কিন্তু নিচে বানাতে পারছি না এই অবস্থায়। আহারে বেচারা, কফি শেষ করে এক্ষুনি চলে যা। বাড়িতে অতিথি বলে কিচ্ছু বললাম না। কোথায় বললো? এত রাতে আমি এখানে থাকবো? মামার বাড়ির আবদার, এখানে থাকবি? লুচ্চা কোথাকার বদমাইশ। আমি মনে মনে হাসলাম। না মানে এই যে আমি তোমার পাশের ফ্ল্যাটেই থাকি। মিথ্যা বলার জায়গা পাস না। এখানে তোর মতো ফকির থাকতে পারে না, এটা হাই ফাই ফ্ল্যাট আমাদের। তাহলে কি জানি তোমার আব্বু আমাকে কেন থাকতে দিল? গরিব মানুষ বলে মনে হয়। কি আব্বু? কি আব্বু তোকে এখানে থাকতে বলেছে? আব্বু আমার সাথে কিছুই বলেনি। সে আমি কি করে বলবো? হঠাৎ কলিং বেল বেজে উঠল। ফারিয়া দরজার কাছে এসে দূরবীন দিয়ে দেখে আপু। আই কুত্তা, তাড়াতাড়ি উঠ এখন। যদি আপু দেখে ফেলে একটা ছেলে এত রাতে আমার রুমে, তাহলে আমাকে মেরে ফেলবে। কোথায় তোমার আপু? আমি একটু দেখা করি। তাছাড়া তোমার তো আপু নাই। আমার ফুপির মেয়ে সামিরা আপু। ফারি আমাকে উঠিয়ে ঠেলতে শুরু করছে, কিন্তু আমি পায়ের ব্যথার জন্য জোর পাচ্ছি না। রিয়া, আমি আপুর সাথে দেখা করব, প্লিজ তুমি এমন করো না। সামিরা আপুর সাথে আমার কথা আছে, তাকে আমার খুবই দরকার। তোর কোনো কথা আমি শুনতে চাই না। ফারিয়া জোর করে আমাকে একটা রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। আমি আপু আপু ফারিয়া গিয়ে দরজা খুললো। কি রে, তোর দরজা খুলতে এত দেরি হলো কেন? কি করছিলি? মানে আপু, আমি বাথরুমে ছিলাম। আপু তুই হঠাৎ এখানে? আমি এই সাইড দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। মামার বাড়িতে তো আর যাওয়ার কোনো জায়গা নাই, মামা তো বোনকে দেখে যায়। আপু আপু, আমি দরজা ধাক্কা দিয়ে যাচ্ছি। রুম থেকে কেমন একটা শব্দ আসছে না, তুই শুনতে পাচ্ছিস? আমার মনে হয় আমার রুমে বিড়াল রুমে শব্দ করছে। আঙ্কেল কেমন আছে? ভালো হয়েছে, তবে শুধু একটা টেনশন আমাদের। কিসে এত টেনশন আপু? তোর ফুপি আর সাগরকে খুঁজে পেলাম না আজ পর্যন্ত। শুনেছিলাম ঢাকায় এসেছে, কিন্তু প্রতিদিন খুঁজে পাই না। আমার বিশ্বাস
একদিন তোদেরকে পেয়ে যাবে। আমি এখন চলি, আপু বাড়িতে একা আছে। আপু চলে গেল। ফারিয়া এসে দরজা খুললো। আমি রেগে মেগে ফারিয়াকে ঠাস ঠাস করে চর মেরে দিলাম। আমি খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে শুরু করলাম, আপু দাঁড়াও আপু। কিন্তু ততক্ষণে আপু চলে গেছে। আমি নিচে এলাম। ভাই দারোয়ান, এখন যে মেয়ে উপর থেকে নামলো সে কোথায়? উনি তো একটু আগে গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু কি হয়েছে ভাইয়া, উনি কে? ওটা আমার আপন বোন। বলেছিলাম যে আমার বোনের কথা, ওটা সে। আর একটু হলে তো ধরতে পারতেন। তবে চিন্তা করবেন না, আপু মাঝে মাঝে এখানে আসে। আমি হতাশ হয়ে উপরের দিকে উঠবো, তখনই দেখি ফারিয়া সিঁড়িতে দাঁড়িয়ে আছে। আমি রাগ দেখে সিঁড়ি দিয়ে রুমে চলে এলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দেখি ফারিয়া। কি করতে এখানে আসছো? তুই আমাকে চর মারলি কেন? তোকে আব্বু থাকতে দিয়েছে আমাকে মারার জন্য না। আমি তোর কথার কোনো উত্তর দিতে বাধ্য নই। তুমি এখন যেতে পারো। এটা আমাদের বাড়ি, আমি যাব কিনা সেটা আমি ঠিক করব। তুই বলার কে? দেখো, এত রাতে ঝামেলা করো না। আরো লোকজন আছে, তারা কি ভাববে? যা ভাবে ভাবুক, তাতে আমার কিছুই আসা যায় না। কি এমন কথা যে তুই সামির আপুকে বলবি আর আমাকে না? সেটাও আমি তোমাকে বলতে বাধ্য নই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বললেই হলো। ফারিয়া আমার সাথে কথা কাটাকাটি করছে। সব ফ্ল্যাটের লোকজন এসে আমাদের কথা শুনতে লাগলো। ফারিয়া, তুমি এখন রুমে যাও। দেখছো না আশেপাশে লোকজন ভিড় হচ্ছে। ফারিয়া হঠাৎ আমাকে ধাক্কা আমার ফ্ল্যাটে ঢুকলো। আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে মারলি কেন সেটা আগে বল। চর মেরেছি, বেশ করেছি। আপুর সাথে কথা বললে তোমার কি এত ক্ষতি হতো? তোমার কোনো অসুবিধা হতো না, তোমার জন্য সুবিধা হতো। হঠাৎ ফারিয়ার চোখ গেল দেয়ালের আম্মু আর আমার ছবির দিকে। ফারিয়া বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তখন তার ফুপিকে চিনতে পারলো। চুপ, একদমই চুপ। সত্যি করে বল, তুই কে আর আমার ফুপির ছবি তোর বাড়িতে কেন? আমি কিছু বলতে পারবো না, তুমি একটু শান্ত হও। তোকে বলতেই হবে আমার ফুপির ছবি তোর বাড়িতে কেন, তার সাথে তোর ছবি কেন? সময় আসলে সব বলবো, এখন কিছু বলতে পারবো না। ফারিয়া আমার কলার চেপে ধরলো। না, তোকে এক্ষুনি বলতে হবে তুই কে, কেন আব্বু তোকে এই বাড়িতে থাকতে দিয়েছে, আর তুই আপুকে দেখে এমন করে দৌড় দিলি কেন? ফারিয়া ছাড়ো, আমার গলায় লাগছে। আমি এমনিতেই অসুস্থ, তুমি আমাকে আরো অসুস্থ করে দিবে নাকি? যতক্ষণ না পর্যন্ত তোর পরিচয় দিবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। ওকে, আমি আমার পরিচয় দিচ্ছি। ফারিয়া আমাকে ছেড়ে দিল। এটা তোমার ফুপি ঠিকই, তবে তার আগে আমার আম্মু। সামিরা আপু আমার নিজের বোন। তোমাকে কি সব বলতে হবে? এতদিন আমাকে বলিস নাই কেন তুই আমার ফুপির ছেলে? আমি জানতাম না যে আমার পরিবার আছে কি, এমনকি জানতাম না যে নানার বাড়ির সম্পর্কে। আম্মু মারা যাওয়ার পর আমাকে চিঠি লিখে গিয়েছিল। তখন আমি জানতে পারি আমি গিয়েছিলাম আমাদের গ্রামে আব্বুর খোঁজে। ফারিয়ার তখন মন খারাপ হয়ে গেল, কেননা সে জানতো তার ফুপি বেঁচে আছে। তার পরিবার ফুপি আর তার ছেলেকে কোথা না কোথা খোঁজে, কিন্তু পাইনি। ফারিয়ার সামনে সবাই অনেক কান্নাকাটি করছে। এইসব কথা ভাবছি আর নিজেই কান্না করছে। ফারিয়া, তুমি আমার আব্বু আর আপুর কাছে নিয়ে যাবে। তোমার ফুপির শেষ আশা পূরণ করতে দাও। আমি আপুকে দেখছি, তোকে আর ফুপিকে অনেক জায়গায় খুঁজে বেড়াতে। সমস্যা একটাই। কি সমস্যা বলবো? আপুর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আসলে ধোকর, আজ থেকে আমরা বন্ধু। আমরা দুজন মিলে আঙ্কেল ও আপুকে খুঁজে বের করব। ফারিয়া বেশ কিছুক্ষণ থেকে চলে গেল। আমার পরিচয় পাওয়ার পর ফারিয়া শান্ত হয়ে গেল, আমার সাথে ভালো ব্যবহার করছে। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছি। তখনই ফারিয়া গাড়ি নিয়ে বের হচ্ছিল। এখন কোথায় যাচ্ছিস সেই অবস্থায়? 2 দিন হয়ে গেল কলেজে যেতে পারিনি, এই জন্য আমি কলেজে যাচ্ছি, কিন্তু একটাও রিক্সা পাচ্ছি না। গাড়ি থাকতে রিক্সায় যাবে কেন? গাড়িতে উঠে বস। তুমি চাও আমি রিক্সায় যেতে পারবো? আমি কিচ্ছু শুনতে চাই না, গাড়িতে উঠে বস। আমি কিছু না ভেবেই গাড়িতে উঠে বসলাম। ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কলেজে এসে পৌঁছালাম। আমার আর ফারিয়াকে একসাথে দেখে সবাই অবাক হয়ে গেল। এই তিশা, আমি কি ভুল দেখছি? তুইও যা দেখছিস আমিও তাই দেখেছি, ওরা দুজন একসাথে।
এটা কি করে সম্ভব? তোরা এমন করে তাকিয়েছিস কেন? আমাদের দেখে কি ভূত দেখার মতো চমকে উঠলি? না, তোরা একসাথে, আমরা তো ভাবতে পারছি না। এক না হয়ে আর পারলাম কই? এটা আমার হারিয়ে যাওয়া ফুপির ছেলে। সাগরের সাথে এতদিন আমাদের পরিচয় ছিল না, এমনকি ও জানতো না যে আমি ওর মামাতো বোন। তোরা দুইজনে একসাথে দেখছি, তুই এই অবস্থায় কলেজে আসার কি দরকার ছিল? ফারিয়াকে বাধ্য হয়ে পরিচয় দিতে হয়েছে। বাড়িতে ভালো লাগছিল না, তাই কলেজে এলাম। ভালো করছিস, আমরাও তোকে নিয়ে চিন্তিত ছিলাম। চল আমরা আড্ডা দিতে বসি। আমরা 4 জন হাঁটতে শুরু করলাম। তোরা কোথায় যাস? আমাদেরও সাথে নিয়ে চল। আজ থেকে আমরা সবাই বন্ধু, আমরা কেউ শত্রু নই। তাহলে তো অনেক ভালো হলো। আমরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিতে শুরু করলাম। আজকের মতো ক্লাস শেষ করে আমি আর ফারিয়া বাড়িতে এলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্না করতে যাব, তখনই কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম। নানা নানি মামা মামি দরজার সামনে দাঁড়িয়ে আছে। নানি আমাকে চড়িয়ে কাঁদতে শুরু করলো। তোর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাদের জানানোর চেষ্টা করলি না? তোর যদি কিছু হয়ে যেত। আমার কিছু হয়নি, দেখো আমি সুস্থ আছি, সামান্য লেগেছে। কপালে হাতে পায়ে আঘাত লেগেছে আর তুই বলছিস সামান্য? আমি বলতে চাইনি, তোমরা চিন্তা করবে তার জন্য, কিন্তু তোমাদের খবর দিল কে? ফারিয়া রাতে ফোন করে আমাকে সবকিছু বলেছে। তোর মামা জানলে তোর সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। তুমি ছোট না, এখন তো বড় হয়েছো, এভাবে কেউ রাস্তা পার হয়? আমি বুঝতে পারিনি। ভিতরে এসে বসো সবাই। সবাই ভিতরে এসে বসলো। পরে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। তুই তোর মায়ের কবরের কাছে আমাদের নিয়ে যাবি? তোর আম্মুকে তো আর দেখতে পারবো না। মামা এই কথা বলে কাঁদতে শুরু করলো। আমাকে আমার মেয়ের কবরের কাছে নিয়ে চলো। খাওয়া দাওয়া শেষ করে নাও, তারপর যাবো। বিকেলের দিকে সবাই আম্মুর কবর দেখতে গেলাম। আম্মুর কবর দেখে সবাই কান্নাকাটি শুরু করে দিল। আমার একমাত্র মেয়ে আজ চিকিৎসার অভাবে মারা গেল। যদি অভিমান ভেঙে বাড়িতে যেত তাহলে আমার মেয়ে বেঁচে থাকতো। সবাই আমাদের কপাল ছিল, আজ আপুকে হারিয়ে ফেলেছি। এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে? আমি বুঝতে পারিনি। কত আশা ছিল আমার মেয়ে ফিরে আসবে, কিন্তু আর এলো না। মামি আর ফারিয়া কাঁদতে কাঁদতে সবাইকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউ শান্ত হচ্ছে না। ফারিয়া, তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে আপনার কিসের কথা? কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার ক্লাস আছে। আপনার সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? ফারিয়া, আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো হয়েছে, আমাকে ভালোবাসতে হবে? আমি আপনাকে ভালোবাসি না। তোমাকে আমার সাথে প্রেম করতে হবে, না হলে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপর থেকে আমার সামনে আসবেন না। ফারিয়া চলে আসবে, তখনই ফাহিম ফারিয়ার হাত ধরে টানতে শুরু করলো। কোথায় পালিয়ে যাচ্ছ? এই কলেজে আমরা বড় ভাই, আমরা যা বলি তাই করি। কি রে, ফারিয়া এখনো আসলো না? এতক্ষণ কি করছে? ফাহিম তো ভালো ছেলে না, তোরা থাক, আমি দেখছি। আমি ফারিয়াকে খুঁজতে এক সাইডে এসে দেখি ফাহিম হাত ধরে টানা হিস্ট্রা করছে। তুই আমাদের কিছু করতে পারবে না, আমি খারাপ কিছু করব তো? এই যে, এখানে কি হচ্ছে? আপনি ফারিয়ার হাত ধরে টানা হিস্ট্রা করছেন কেন? এই ফকির বাচ্চা, তোকে বলতে যাবো কেন? এই একা থেকে চলে যা, আর না হলে খবর আছে। ছোট লোক, তুই আমাদের এখানে কি করছিস? তখন আপনাদের কি অবস্থা হবে তা কল্পনাও করতে পারছেন না। ফকির বাচ্চা, তুই আমাকে চিনিস আমি কে? তুই আমার কিছু করতে পারবি না। ফাইমরে তখন মারতে যাবে, তখনই পুলিশের গাড়ি শব্দ শুনে ওরা ভয়ে পালিয়ে গেল। পুলিশের ভয়ে পালিয়ে গেল, আবার আসছে আমাকে মারতে। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। এত রাতে কোথায় গিয়েছিলে? আমি টিউশনি করাতে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। তুই টিউশনি করবি কেন? তোর কি কম আছে? এভাবে রাতে একা হাঁটতে হাঁটতে বাড়িতে আসিস, রাস্তা ভালো না। টিউশনি থেকে ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে আছে, আবার সেই টিউশনি করাতে যাচ্ছে। টিউশনি করানোর দরকার নেই, লোকজন জানলে কি বলবে আমাকে? তোমার নাতি লোকজনকে টিউশনি করে বেড়ায়। তুই টিউশনি করতে যাবি না, এটাই আমাদের শেষ কথা। আমি বাধ্য হয়ে সবার সামনে ফোন করে তাদেরকে বলে দিলাম আমি পড়াতে যেতে পারবো না। আমি সবার খাবার বেড়ে দিচ্ছি, তোমরা সবাই খেতে বসো, রাত অনেক হয়েছে। আমরা সবাই মিলে খেতে বসলাম, তারপর খেতে শুরু করলাম। আমি খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। আমি কিছু বুঝতে পারছি না। 2 দিন হয়ে গেল, কিন্তু আপু এখনো ফারিয়ার সাথে দেখা করতে এলো না। আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে
আপু, সাগরের খোঁজ পাওয়া গেছে। সে নাকি বাড়িতে গিয়েছিল। তুই কি করে খোঁজ পাইলি? আমি আগামীকাল বাড়িতে যাব। সাগর নাকি আমাদের খুঁজে না পেয়ে আবার ঢাকায় চলে এসেছে। আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। রহিমের কাছে কি কোনো ফোন নাম্বার রেখে গেছে? রেখে গিয়েছিল, কিন্তু চাচার নম্বর নাকি হারিয়ে ফেলেছে। চাচা বলছে আমাদের সন্তান না পেয়ে মামা বাড়ির সন্ধান করছে। এই রহিমকে দিয়ে কিছু হয় না। আম্মু আর ছোট ভাই কি করছে, কি খাচ্ছে আল্লাহ জানে। এতদিন পর যখন খোঁজ পাওয়া গেছে তখন পাওয়া যাবে। আমি কাল একবার ফারিহার কাছে গিয়ে মামার বাড়িতে খোঁজ করব। আমি তো তোর সাথে যাব। দরকার হলে আমি তাদের পায়ে ধরে তোর আম্মু বাইকে খোঁজ নিব। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। যখন রেডি হব তখন মনে পড়ল আজ তো কলেজ বন্ধ। এদিকে আব্বু আর আপু বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণের মধ্যেই চলে এলো। তারপর আপু কলিং বেল বাজালো। এখন এই সময় কে আসলো? মামি দরজা খুলে দিল। মামি আপুকে দেখে বলল, কাকে চাই? ফারিহা কি বাড়িতে আছে? আছে, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। মামি তখন আব্বুকে দেখলো, কিন্তু চিনতে পারছে না। জি, আমি ফারিহার বোন। কিন্তু আপনি কে? ফারিয়ার কোনো বোন নেই, তাহলে বোন আসলো কোথা থেকে? আমি ফারিয়ার আম্মু। তখনই আপু বলে উঠলো, মামি, আমি সামিরা। কোন সামিরা? আমি তো ভুলেই গেছি। তোমরা ভিতরে এসে বসো। তখনই ফারিয়া এলো। আমি চিনতে পারিনি। তুই কথা বল, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। 2 দিন ধরে আমার জন্য অপেক্ষা করছিস কেন? পরে বলছি। ফারিয়া মা, তোমার আব্বু কি এখানে আছে? সবাই এখানে আছে, এখনই চলে আসবে। তুমি এখানে কি করছো? বাবা, আমি জানি না যে আমি কি ভুল করেছি। আপনি আমার ছেলে কোথায় আছে একবার বলে দেন, আমরা তার কাছে যাব। না না, প্লিজ আম্মু, কোথায় আছে বলো। অনেক দিন হলো তাদের দেখিনি। দুলো ভাই, আপনার জন্য আমার আপু বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা আপনাকে কিছু বলবো না। মামা, তোমরা আমাদের এমন করছো কেন? বাবা, আমি আপনার পায়ে পড়ি। আমার বউ আর ছেলে কোথায় আছে বলেন। আমি সত্যি বলছি, আমি কি ভুল করেছি জানি না। বাবা মা, দুলো ভাইকে ক্ষমা করে দাও। তোমার আঙ্কেলকে ক্ষমা করে দাও। আন্টি তো নিজেই রাগ করে চলে গিয়েছিল। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। জেনে তার স্মৃতি রেখে কি হবে? তার মানে কি বলো? সবাই চুপ করে কেন? ফারিহা, তুই কিছু বল। আমি বাথরুমে গোসল করছিলাম, এইদিকে কলিং বেল বেজে চলেছে। এটা মনে হয় ফারিয়ার কাজ। দরজা খুলছো না কেন? আসছি, একটু অপেক্ষা করো। আমি ভিজে জামা কাপড় খুলে শুকনো কাপড় বললাম। তারপরে সে দরজা যেই খুলেছি আমি অবাক হয়ে গেলাম। আপু আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। এতদিন কোথায় ছিলে তুই? আপু কেঁদেই যাচ্ছে। আপু আমাকে ধরতে কাঁদতে শুরু করলো। কোনো জায়গায় বাকি রাখে নাই তোদের খুঁজতে। তুই কত বড় হয়ে গেছিস, সেই ছোটবেলায় তোকে দেখছি। ভাই আমার, কথা বল। আর তোর এই অবস্থা হলো কি করে? কপালে হাতে ব্যান্ডেজ করে কেন? আমি কথা বলতে না থেকে আপু চোরে চোরে কান্নাকাটি শুরু করে দিল। বাড়ির ভাড়াটিয়া কান্না শুনে সবাই ছুটে আমার ফ্ল্যাটের কাছে এলো। 3 দিন আগে আঙ্কেলকে রাস্তায় দেখে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। তখন একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর যদি তোর কিছু হয়ে যেত তখন আমরা কি করতাম বল? তুই ছাড়া আমাদের কে আছে? বাবা, আমি তোদেরকে খোঁজ করেছি কিন্তু পাইনি। তোর আপু বললো তুই গ্রামে গিয়েছিলি আমাদের খুঁজে। গিয়েছিলাম সবাইকে খুঁজতে। আমি তোমাদের এই 1 মাসে অনেক খুঁজেছি। তোমাদের রাস্তায় দিকে দৌড়ে গিয়েছি, কিন্তু তোমাদের কাছে যাওয়ার আগেই চলে গেছো। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করায় সবাই ভেতরে এসে বসলাম। ভাই, আম্মু মারা গেল কি করে? হার্ট অ্যাটাকের জন্য মারা গেছে। আম্মু হার্টের সমস্যা ছিল, কিন্তু আমাকে কোনোদিন বলেনি। ডাক্তার বলেছে অপারেশন করলে বাঁচানো যাবে না, তার জন্য আমাকে কিছু বলে নাই। আমার এত টাকা থেকে আমার বউ সন্তান না খেয়ে থাকছে, আমি নিজেকে অনেক অপরাধী মনে করছি। আপু, আম্মু তোমার জন্য একটা চিঠি লিখে গেছে, আমি এখনই নিয়ে আসছি। আমি রুমে গিয়ে আম্মুর আলমারি খুলে চিঠি নিয়ে এলাম। আমি কখনো চিঠি খুলে দেখি নাই। আপু, চিঠি আপু খুলে দেখো কি লেখা আছে। আপু চিঠি নিয়ে খুলে পড়তে শুরু করলো। প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না আমি যে ভুল করেছি তার কখনো ক্ষমা হয় কি।
তুমি সারাদিন কাজের জন্য বাড়িতে থাকতে না, বাড়িতে তোমার বউ সন্তান আছে, সেই দিকে কখনো খেয়াল রাখোনি। আমি সব দোষ তোমাকে দিব না, কিছু দোষ আমার ছিল। এত কষ্ট করে দিন কাটিয়েছি কিন্তু বাড়িতে ফিরে যাইনি। আমি যে আমার বাড়িতে ফিরে যাব তারও উপায় ছিল না, কারণ আমরা দুজন পালিয়ে বিয়ে করেছিলাম, আমাদের আজও মেনে নেয়নি। আমি সাগরকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য টাকা জোগাড় করি। হঠাৎ একদিন আমি মাথা ঘুরে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি সেখানে আছি, কারণ সাগর টিউশনি করাতে গিয়েছে। আমি ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করে জানতে পারি আমি বেশি দিন বাঁচবো না। সেই আমি অনেক কান্নাকাটি করেছিলাম তোমাদের জন্য। আমি কি তোমাদেরকে দেখতে পাবো না? আমি সাগরকে কিছু জানাইনি। আমি আবার টাকা জোগাড় করতে শুরু করি। আমার টাকা জোগাড় করা সব শেষ হয়ে গেলে আমি বাসের টিকিট কেটে নিয়ে আসি। এত কিছু হয়ে গেল সাগর জানতে পারে নাই। আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি তাকে টাকার অহংকারে তৈরি করিনি, সাধারণ মানুষের মতো মানুষ করেছি। বাড়ির আসার পর আমি অনেক অসুস্থ বোধ করি। তখনই উপায় না পেয়ে চিঠি লিখতে শুরু করি। জানি না আমি কি লিখছি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই চিঠির আমি তোমার ছেলের জন্য আরও একটি চিঠি লিখে যাব, সে যে তোমার কাছে ফিরে যায়। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি সামিরাকে দেখে যেতে পারলাম না। সামিরাকেও বলো আমাকে ক্ষমা করে দিতে। আমার আব্বু আম্মুকে বলো আমাকে ক্ষমা করে দিতে। আমি তাদের সাথে অন্যায় করেছি। ইতি, তোমার বউ। আব্বু চিঠি পড়ে কাঁদতে শুরু করলো। আমার কাজের প্রতি আগ্রহ ছিলাম বলে আজ আমি সব হারিয়ে ফেলেছি। আপু বলো, আম্মু কি লিখেছে? গেলে আমি কি তোমাকে ছাড়বো না এবার। আমি সবকিছু গুছিয়ে শুরু করছি, তখন ফারিয়া এলো। তুই আমাকে ছেড়ে চলে যাবি? তোকে অনেক মিস করব। আমাকে মিস করবে কেন? তোমার সাথে আমার কলেজে প্রতিদিন দেখা হবে। তবুও তোকে মিস করব। হঠাৎ আপু চলে এলো। কি রে, তুই আমার ভাইকে কি বলছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে। কই, আমি কিছু বলছি না। ফারিয়া কিছু না বলে চলে গেল। আমি রেডি হয়ে নিলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে এলাম। আপু, এটা কি আমাদের বাড়ি? এত বড় বাড়ি আমাদের? হ্যাঁ রে, এটা আমাদের বাড়ি। তুই কিসে পড়াশোনা করিস আমরা তো জানতে পারলাম না। আমি ফারিয়া একসাথে পড়াশোনা করি। আমি ফারিয়াকে অনেক আগেই চিনতাম, কিন্তু আমি জানতাম না যে ফারিয়া আমার মামাতো বোন। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চল। আমি গাড়ি থেকে নামলাম। কাকা, ছেলেটাকে? আমার ভাই, ওকে আমরা খুঁজে পাইছি। এই নেন কিছু টাকা, মিষ্টি কিনে খাবেন। আমি বাড়ির ভেতরে চলে এলাম। আপু আমার রুম দেখিয়ে দিল। আমি রুমে এসে নীলকে ফোন দিলাম। তোর আজ সারাদিন কোনো খোঁজ খবর নেই, কোথায় আছিস? আমি এখন বাড়িতে আছি, আব্বু একটু অসুস্থ। আঙ্কেলের কি হয়েছে? আব্বু কি জানি হয়েছে, বুঝতে পারছি না। আমি গাড়ি ডাকতে আসছি, আব্বুকে হাসপাতালে নিয়ে যাব। তুই তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে হাসপাতালে চলে যা, আমি এখনই আসছি। আমি ফোন কেটে দিলাম। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি, তখন আপু বলল, এখন তুই কোথায় যাচ্ছিস? আমরা তো এখনই বাড়িতে এলাম। আমার এক ফ্রেন্ডের আব্বু অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। নীল সবসময় আমার সাথে ছিল, এমনকি আম্মু মারা যাওয়ার পর আমি যদি না চাই তাহলে খারাপ হবে। নীলকে ফোন করে বল আমার হাসপাতালে ভর্তি করতে। আমি দাস হাসপাতালে চাকরি করি। তুই দাঁড়া, আমি এখনই রেডি হয়ে আসছি। আমি নীলকে ফোন করলাম। নীল, তুই আঙ্কেলকে নিয়ে তাজ হাসপাতালে চলে যায়। সে তো অনেক টাকার প্রয়োজন, বেসরকারি হাসপাতালে ভর্তি করতে পারবো না, আমাদের কাছে এত টাকা নেই। টাকা আমি দেব। আমি আমার আব্বু আর আপুকে খুঁজে পাইছি, তার জন্য আমি তোকে ফোন দিয়েছিলাম। আপু ওই হসপিটালে নিয়ে যেতে বলেছে। হাসপাতালে আপু ফোন করে বলে দিয়েছে। ঠিক আছে। আমি আর আপু তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে হাসপাতালে চলে এলাম। আপু আঙ্কেলের কাছে চলে গেল। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, কোনো সমস্যা হবে না। আমি নিজেকে বুঝ দিতে পারছি না, আন্টি আমার হাতে মারা গেছে, আব্বু একই পথে। কিছুক্ষণ পর তামিম আর মারিয়া এলো। নীল, তুই একদম কোনো চিন্তা করবি না, আঙ্কেল সুস্থ হয়ে যাবে। আপু বের হয়ে আসলো। আপু, আমার আব্বু এখন কেমন আছে? আব্বু যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আঙ্কেলের তেমন কিচ্ছু হয়নি, তুমি চিন্তা করো না।
আঙ্কেল গ্যাসের সমস্যা হয়েছিল, যার জন্য বুকে ব্যথা করছে। আমি ইনজেকশন দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। আমি কতবার নিষেধ করেছি রাস্তায় রিক্সা চালানোর সময় ভাজা পোড়া খাবে না। বাড়ি আজ বিরিয়ানি রান্না করেছিলাম, বেশি খেয়ে এই অবস্থা। আন্টি কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না। আগামীকাল বাড়িতে নিয়ে যেতে পারবেন। আপনারা আঙ্কেলের কাছে যেতে পারেন। আমি সবাইকে আপুর সাথে পরিচয় করিয়ে দিলাম। আমি রাতে থাকতে চেয়েছিলাম, কিন্তু আন্টি আমাদের কাউকে থাকতে দিল না। আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হয়ে বের হলাম। তুই এই পোশাকে কলেজে যাবি? আমি এইভাবে কলেজে যাই। তোর আপু দেখলে বকবে। আমি টাকা দিচ্ছি, তুই শপিং করে নিস। আপু নিজের এটিএম কার্ড দিল। তোর যা ইচ্ছে তাই খরচ করবি, আজ থেকে এই কার্ড তুই রেখে দে। আচ্ছা। আমি রুম থেকে বের হয়ে গেটে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। তখন আপু হাসপাতালে যাচ্ছিল। গাড়িতে উঠে আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। তারপর আমি কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে যেই ঢুকবো তখনই ফাহিম আর ওর বন্ধুরা পথ আটকে ধরল। আপনারা হঠাৎ আমার রাস্তা আটকে ধরলেন কেন? সেই দিন বেঁচে গিয়েছিলি, আজ তুই কোথায় যাবি? আজ তোর খবর আছে। আমি বুঝলাম আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন। রাস্তা ছেড়ে দিন, আমার ক্লাস আছে। আজ তোর কোনো ক্লাস করতে হবে না, আজ তোকে আমরা অন্য জায়গায় পাঠিয়ে দিব। ফারিয়া তো আপনাকে ভালোবাসে না, তাহলে কি জোর করে আদায় করে নেবেন? দেখুন, ভালোবাসা জোর করা হয় না। আপনি বড় লোকের মেয়ে দেখেছেন, সে তার পিছু নিয়েছেন। ফাহিম এসে আমার মুখে কিছুই হবে না। ফাহিমরা বুঝতে পারছে না তাদের কপালে কি আছে। আমি ওদেরকে ছাড়বো না। ওদের চোরাচুরিতে প্রিন্সিপালের কাছে এলাম। এই কি অবস্থা হয়েছে তোমার? তুমি কি কোথাও পড়ে গিয়েছিলে? আমার কলেজে মারামারি কারা করেছে আমি তাদের দেখে নিব। তোমাকে কি অন্য কেউ মারছে? স্যার, আমি বলছি। তারপর ফারিয়া সবকিছু খুলে বলল। স্যার, ফাহিম ভাই আমাকে সবসময় বিরক্ত করে। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। সাগরকে দিয়ে ঠুটে বরফ দাও, তাহলে ব্যথা কমে যাবে। আমরা ক্যান্টিনে এসে বসলাম। ফারিয়া ঠান্ডা পানির বোতল আমার কাছে দিল। আমি ঠোঁটের সাথে বোতল ধরে রাখছি। ওদেরকে একটা শিক্ষা দিতে হবে। দিন দিন কলেজের মেয়েকে বিরক্ত করা ওদের অভ্যাস হয়ে গেছে। থাক না, এমনিতে ওরা এখন প্রিন্সিপালের নজরে আছে। আজ আর ক্লাস না করে বাড়িতে এলাম। আজ নাকি ফাহিমরা তোর সাথে ঝামেলা করছে? কত বড় সাহস! আমাকে মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে। আমি তোদেরকে ছাড়ব না। তুই শুধু অপেক্ষা কর, একটু পর কি হতে চলেছে। তখন একটা কালো মাইক্রোবাস এসে দাঁড়ালো। কয়েকজন ছেলে ফাহিম আর ওর বন্ধুদের টানা হেসরা করতে করতে নিয়ে এলো। ভাইয়া, এদেরকে নিয়ে এসেছি, এখন এদের সাথে কি করব আমরা? আগে সবার হাত পা বেঁধে ফেল, তারপর বলছি। সাগর, এইসব কিন্তু ভালো হচ্ছে না, আমি তোকে দেখে নিব। হারামজাদা, তুই আমাদের সামনে আমাদের বড় ভাইকে হুমকি দিস। কলেজ আমাদের আন্ডারে, আর তোরা কিনা আমাদের বড় ভাইকে মারছিস। তোদের এখন মজা দেখাবো। কে একজন তোরা লাঠি নিয়ে আয়, ওদের আজ লাঠি চার্জ করা হবে। ভাই, আপনি মেরে হাত ব্যথা করবেন কেন? আমরা আছি। অনেকদিন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, আজ সেই সুযোগ পেয়ে গেছি। তোদের জন্য কোনো মেয়ে ভালোভাবে কলেজে যেতে পারে না। এই তোরা এইভাবে হা করে তাকিয়ে না থেকে মার সব কয়টাকে। আমি ফাহিমকে মুখে একটা চোরে খুশি মারলাম। একবার ছাড়া পাই তোদের অবস্থা খারাপ করে দেব। সবাই মারতে শুরু করলো, ওদের সে কি ধুলাই। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। সেই দিন তোরা কাউন্সিলের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস। কাউন্সিলর তোদের খুঁজে বের করে তার কাছে নিয়ে যেতে বলেছে। তোদের নিয়ে গেলে তো আর বেঁচে বাড়িতে ফিরে যাবি না। খাবার মারতে শুরু করলো, মুখের কাপড় বেঁধে দিয়ে। থাক, আর মারতে হবে না, তোদের মুখ খুলে দে। তোদেরকে যদি আর কোনোদিন মেয়ের দিকে তাকাতে দেখেছি, সেই দিন তোদের খবর আছে। আমরা তাকাবো না, আমাদের ক্ষমা করে দাও। এবার মারলে আমরা মারা যাব, আমাদের কাউন্সিলের কাছে দিও না। ওদেরকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়। যদি পুলিশের কাছে মুখ খুলেছিস তাহলে বুঝতে পারছিস কি হবে। আমরা পুলিশকে কিছু বলবো না। ওরা সবাইকে গাড়িতে নিয়ে চলে গেল। এইসব দেখে নীল ভয়ে চুপসে গেছে। এদের কোথায় পেলি? এদের আমি ছোটবেলা থেকেই বড় করছি, আমাদের বাড়ির আশেপাশে থাকতো। এখন ছোট ভাইগুলো কাউন্সিলরের সাথে কলেজ থেকে শুনতেই পেয়েছে আমাকে মারছে, তাই ওদেরকে তুলে নিয়ে চলে এসেছে। আমার তো অনেক ভয় করছে, যদি পুলিশকে বলে দেয়। কিছু বলবে না। আঙ্কেলের খবর কি?
ভালো, আমি এখনই চলি, আমাকে পড়াতে যেতে হবে। আচ্ছা, আমি ফারিয়ার কাছে ফোন দিলাম। আচ্ছা, হঠাৎ কি মনে করে আমাকে ফোন করলি? আমার কিছু কেনাকাটা ছিল, যদি তুমি আমার সাথে যেতে ভালো হতো। আসলেই আমি কোনোদিন বড় মার্কেট থেকে শপিং করিনি। ঠিক আছে, তুই এখন কোথায় আছিস? তোমাদের বাড়ির একটু পাশে আছি। ফারিয়া ফোন কেটে দিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে এলো। চল, এখন কোথায় যেতে হবে? যাবে কিসে করে? গাড়ি তো নিয়ে এলে না। কেন, আমি আর তুই একটা রিকশায় উঠে যাব? দুইজন একটা রিক্সা নিলাম। আমি তো বুঝি বুঝি। রাতের খাবার মনে হয় একসাথে খেয়ে আসছিস। হুম আমি জানতাম খেয়ে আসবি। বলছে লুকিয়ে লুকিয়ে কতদিন চলছে? আল্লাহ, এখন যে কি করে বোঝাই আপুকে বুঝতে পারছি না। বোঝাতে হবে না, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এদিকে ফারিয়া মনে মনে ভাবছে, সাগরকে ঝগড়ার মধ্যে আমি যে কখন ওকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। সাগর কি আমার মতো ভালোবাসে? ফারিয়া ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এইভাবে কেটে গেল কিছুদিন। সকালে নাস্তা করছি, তখন আব্বু বলল, আমার তো বয়স হয়েছে, তুই এবার অবশ্যই দায়িত্ব নেই। আমি তখন নিতে পারবো না, এখনো পড়াশোনা বাকি আছে। তোমার বয়স তো বেশি হয়নি। ও না হয় পড়াশোনা শেষ করে অফিসে যাবে, এখন পড়াশোনা শেষ করুক। ঠিক আছে, আজ আমার অফিসে যেতে ভালো লাগছে না। অবশ্যই একটা মিটিং আছে, আমি চাইছি তুই গিয়ে একটু মিটিং সামলা। ঠিক আছে। আমি নাস্তা শেষ করে রেডি হয়ে বের হলাম। আমি গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই অফিসে চলে এলাম। তুমি এই অফিসে কি করছো? তোমার জন্য আমার বাড়ি আজ পর্যন্ত ভাড়া হয়নি, এখন তোমাকে এই মাসের টাকা দিতে হবে। আমি আপনাদের জন্য তো বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আপনি আমার উপরে চা করছেন তা আমি বলতে চাই না। আমি কোনো কথা না বলে আব্বুর রুমে এলাম। স্যার, মিটিংয়ের আগে এই ফাইলটি চেক করে দেখেন সব ঠিক আছে কিনা। কিন্তু আমি এইসব কিছু বুঝি না, আপনি ভালো করে চেক করুন। আর হ্যাঁ, মানিক মিয়াকে ডেকে দেন। মানিক এখানে কি পদে আছে? জি স্যার, এখনই ডেকে দিচ্ছি। এই কোম্পানির দেখাশোনা করে। ম্যানেজার রুম থেকে বের হয়ে মানিক মিয়াকে বলল, আমাকে ছোট স্যার রুমে যেতে বলেছে। ছোট স্যার কখন আসলেন? আমি তো বুঝতে পারিনি। একটু আগে এসেছে, আপনি হয়তো খেয়াল করেননি। আমি এখনই যাচ্ছি। হঠাৎ আমাকে ডেকে পাঠালো, কেন বুঝতে পারছি না। স্যার আসতে পারি? আসুন। মানিক মিয়া আমাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। মনে মনে বলছি, আজ আমি শেষ। এতদিন যে টাকা সরিয়েছি সব গেল। আমি যে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। স্যার আমাকে ডেকেছেন। আপনি তো এই অফিস দেখাশোনা করেন। এখন বলুন তো, আপনার বেতন কত? আজকে আমি সব হিসাব নিব, প্রথম থেকেই শুরু করে। আপনার সকল হিসাব নেওয়া হবে। কি হলো বলুন, আপনার বেতন কত? 30,000 টাকা। স্যার, কেন আমার সবকিছুর হিসেব নেবেন? আপনার সাথে মজা করলাম। চান এখন কাজ দেখাশোনা করেন। আমি মনে মনে সব ঠিক করতে পারছি। অফিস থেকে টাকা সরিয়ে আজ সে কয়েক কোটি টাকার মালিককে বুঝতে দিলে হবে না যে আমি তার সবকিছুর হিসাব নিব। স্যার, মিটিংয়ের জন্য সব অপেক্ষা করছে, আমি মিটিং এসে বললাম। ম্যানেজার সবার সাথে পরিচয় করিয়ে দিল। আপনার উপস্থাপন করতে শুরু করুন। স্যার, এই প্রজেক্টের কাজ করলে আমাদের কোম্পানি এগিয়ে যাবে। আমাদের কয়জন মিলে কাজ করতে হবে? আপনাদের একটি টিম গঠন করে দেয়া হবে, তারা এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে হবে। স্যার, এই প্রজেক্টের জন্য ডিল হয়েছিল, তারা চাইছে প্রজেক্ট তাড়াতাড়ি শেষ করে দিতে। তাড়াতাড়ি করলে সমস্যা হবে, হাতে কাজ রেখে করতে হবে। আমরা 4 দিনের কাজ 5 দিন করবই, তাহলে কোম্পানির কোনো সমস্যা হবে না। তাড়াতাড়ি কাজ করলে দেখা যাবে কোম্পানি ডাউন হয়ে গেছে। ওকে স্যার। বেশ কিছুক্ষণ পর মিটিং শেষ হলো। আমি রুমে এসে বসলাম। স্যার, আপনাকে চা না কফি দেব? 1 কাপ চা দিয়েন। ও হ্যাঁ, ম্যানেজারকে ডেকে দিবেন। কিছুক্ষণ পর পিয়ন চা নিয়ে এলো, সাথে ম্যানেজার এলো। স্যার, কি জন্য ডেকেছেন? আপনার পর কোম্পানির খরচ কে করে? মানে আপনার অবর্তমানে। মানিক মিয়া করে থাকে। কেন স্যার, কিছু হয়েছে? তার কি এই বেতনে 5টি বাড়ি করা সম্ভব? না স্যার, এটা তো অসম্ভব। আমি শুনেছি উনি ভাড়া বাড়িতে থাকেন, তবে কখনো শুনিনি ওনার 5টি বাড়ি আছে। ওকে, আপনি এবার আসতে পারেন। আমার আব্বুকে একা পেয়ে সবাই লুটে খেয়েছে। সব কয়টাকে দেখাচ্ছি মজা। আমি গাড়ি সোজা বাড়িতে চলে এলাম। অফিসে কেমন লাগলো তোর প্রথম দিন?
ভালো লেগেছে। এখন বলতো প্রতি মাসে কত টাকা খাটতি পড়ে থাকে? কোনো মাসে ম্যানেজার আর সুপারভাইজার 2 কোটি টাকা বা 10 লাখ টাকা হিসাব নিতে পারেন না। কোথায় যে টাকা যায় আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি কোথায় যায়। এত টাকা দিন, টাকাগুলো দুইজনের পকেটে গেছে, এখন তার সব হিসাব দিতে হবে। তার ওরা এই কাজ করেছে, আমার অফিসে অবর্তমানে এই হয়েছে। তোকে খোঁজার জন্য ঠিকমতো অফিসে যেতে পারিনি। ওদের কাজ। আমি পুলিশকে ফোন করে বললাম, তারা অপারেশন চালাতে শুরু করলো। আমি রুমে শুয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সন্ধ্যায় থানা থেকে ফোন এলো, তাদেরকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। আমি আর আব্বু থানায় এলাম। স্যার, আমরা টাকা সরাইনি, আমাদেরকে বিশ্বাস করেন। কোম্পানির টাকা যদি না পেয়ে থাকিস তাহলে এত সম্পত্তি আসলো কি করে? তোদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তোদেরকে ধরে নিয়ে আসছি। এই জন্য বলি আমার টাকা কোথায় যাচ্ছে, আজ এখানে সব হিসাব নেওয়া হবে। বিশ্বাস করেন। বিশ্বাস করে কিছু হবে না, আমি তোকে দেখেছি, তোকে আমি ছাড়বো না। তুই যে আমাদের উপর অত্যাচার করছিস। স্যার, ভুলে হয়ে গেছে, ক্ষমা করে দেন। এনারা ক্ষমা করলেও আমি করছি না। ওনারা হিসাব নিতে শুরু করুন, যদি হিসাব ভুলে যায় তবে মেরে চামড়া তুলে দিব। তার থানায় হিসেবে কাজ সম্পন্ন করতে করতে 12টা বেজে গেল। দুইজন মিলে কোটি কোটি টাকা চুরি করেছে। অফিসার, ওদেরকে জেলে ভরে দাও, আমার এতগুলো টাকা নিয়েছি। আমরা সব টাকা ফিরিয়ে দেব, আমাদের জেলে দিবেন না। আমিও টাকা ফিরিয়ে দেব, দরকার হলে বাড়ি বিক্রি করে দেব। ঠিক আছে, এখনই সব টাকা ব্যাংকে ট্রান্সফার করে দাও, তাহলে একটা সুযোগ দিতে পারি। ওকে, এখনই দিচ্ছি। তারপর দুজনেই সব টাকা ব্যাংকে ট্রান্সফার করে দিল নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। পুলিশ তাদেরকে অর্থ জালিয়াতির অভিযোগে জেলে ভরে দিল। আমরা বাড়িতে চলে এলাম। আজ তোর জন্য টাকাগুলো ফিরে পেলাম, আবার নতুন করে নিয়োগ দিতে হবে। নিয়োগ দিতে থাকো, সমস্যা নেই। পরের দিন রেডি হয়ে নিলাম, তারপর গাড়ি নিয়ে কলেজে চলে এলাম। সবাই আমাকে দেখে অবাক। দামি গাড়ি, দামি পোশাক পরিধান করা, এইসব দেখে আমার বন্ধুরা হা করে তাকিয়ে আছে। কি এমন করে দেখিস? না, মুখে মাসি চলে যাবে। সত্যি তোকে অসাধারণ লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। বলতে হবে। কি যে বলবো বুঝতে পারছি না। সাগর, তোমার আপুকে বলো তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যেতে। কথা শুনে সবাই আকাশ থেকে বললো, স্যার কি বলে? আমরা আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপু কেন আপনাকে বিয়ে করবে? আমরা ইন্টার কলেজে একসাথে পড়াশোনা করতাম, শেষ থেকে বন্ধুত্ব, তারপর যা হয় আর কি ভালোবাসা। তোমাদের খুঁজে পাইনি বলে তোমার আপু আব্বুকে রেখে বিয়ে করতে রাজি হয়নি। এখনো হচ্ছে না, পরে পরে করছে। কিন্তু আপনি আমাকে চিনলেন কেমন করে? আপনার সাথে আমার পরিচয় হয়নি। তোমার আপু আমার কাছে ছবি দিয়েছিল 2 দিন আগে, তোমাকে বলবো বলবো করে সাহস হয়নি। বলতে পারি, তবে একটা শর্তে রাজি হতে পারি। তবে সেই দিন যে বিনা দোষে আমাদের কানে ধরালেন তার কি হবে? তোমাদের সাথে দুষ্টুমি করে কান ধরিয়েছি, তার জন্য সরি। এখন বলো তোমার আপুর সাথে বিয়ের কথা বলবে কবে? আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, তবে বিয়েতে রাজি হলে আমাদেরকে কি দিবেন? তোমরা যা বলবে তাই করব, তবে সামিরাকে বিয়েতে রাজি করাতে হবে। স্যার, আমাদের উপরে কিন্তু বকাবকি করতে পারবেন না। তাই হবে। স্যার আমার মাথায় হাত বুলিয়ে হতাশ হয়ে চলে গেল। এইবার পেয়েছি স্যারকে, আমাদেরকে সব সময় বকাবকি করে বের করছি। সেদিনের কথা ভুলি নাই, আমাদের কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কলেজ শেষ করে আমি আর ফারিয়া বাড়িতে এলাম। ফারিহা, তুই হঠাৎ এখানে? খোঁজ খবর নিতে আসলাম। আপু, তুমি বিয়ে করবে কবে? আপু চোখ বড় বড় করে বলল, তুই এসব বলতাছিস? আমি এখন বিয়ে করব না। তোর কোনো সমস্যা? সমস্যা একটা আছে, তোমার পরে তো আমাদের পালা আসবে। তুই কি বলতে চাস ভালো করে বল। প্রিন্সিপাল আমাদেরকে সব বলে দিয়েছে, তুমি নাকি বিয়ে করতে রাজি হচ্ছ না। তোদের প্রিন্সিপালকে? তাকে তো আমি চিনলাম না। এদিকে আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে এলাম। ও মা, সে কি কথা? তুমি তাকে চিনো না? আমাদের এই দিনও দেখতে হলো। এই, তোদেরকে না কে মিথ্যে কথা বলছে? আর তোরা বাড়িতে এসে কি শুরু করছিস? আমি তোদের প্রিন্সিপালকে ফোন করে মজা দেখাচ্ছি। আপু ফোন বের করে কল দিতে যাবি, তখনই আপু, তুমি প্রিন্সিপালের ফোন নাম্বার কোথায় পেলে? আই রে, ধরা খেয়ে গেলাম। না, আমি প্রিন্সিপালকে ফোন করছি না। আমি আপুকে ফোন করে বলবো তোমার ছেলে বাড়িতে এসে পাগল হয়ে গেছে। আপু, তুমি তোমার ভাইকে পাগল বলতে পারলে? একটা মাত্র ভাইকে। এই, আমি আমার ভাইকে পাগল বলছি, তাতে তোর গায়ে লাগছে কেন? ব্যাপার কি শুনি? মানে না, এমনিতেই বললাম। আঙ্কেলকে ফোন করে নিয়ে আসো, আমরা বলতে পারবো। উফ, বুঝতে পারছি না তোরা কি শুরু করলি দুইজন। এখন মনে হচ্ছে তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফারিয়া মনে মনে বলেছে, এটাই তো চাই, আমার আর সাগরের বিয়ে হোক। দুপুরে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে হঠাৎ খাট থেকে উঠে পড়ে গেলাম। চোখ খুলে দেখি ফারিয়া। হঠাৎ খাট থেকে উঠে পড়ে গেলাম, চোখ খুলে দেখি ফারিয়া হাসছে। এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে।
পরে গিয়ে পায়ে ব্যথা লাগছে, তুমি আমাকে ফোন দিয়ে এইভাবে হাসছো কেন? ফেলে দিব না তো কি করব? সে কখন থেকে তোকে ডাকছি, কিন্তু তুই ঘুম থেকে ওঠার নাম নেই। তাই বলে আমাকে বেড থেকে ফেলে দিবি? ও, আমার পায়ে ব্যথা লাগছে। ব্যথা লাগুক, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। কেন? আমাকে বাড়িতে নিয়ে আয়, আমি একা যেতে পারবো না, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে বের হলাম। এখন কোথায় যাচ্ছিস? ফারিয়াকে দিয়ে আসতে যাচ্ছি। ফারিয়া বলল ওনাকে একা যেতে পারবে না। বলছি আমাকে বাড়িতে দিয়ে আয়। ঠিক আছে, আমিও যাব, নানা নানিকে দেখে আসতে পারবো, এটা না করার কি আছে? ঠিক আছে, রেডি হয়ে আসো। আপু, বাড়িতে সবাই ভালো আছে। আসলে হয়েছে কি, আমি ওকে নিয়ে একটু মার্কেটে যাব, বাড়িতে যেতে দেরি হবে, আর তুমি তো একটু পর যাবে হাসপাতালে। ঠিক আছে, যা, আমি একদিন সময় করে ঘুরে আসবো। আমি আর ফারিয়া বাড়ি থেকে বের হলাম। আমি গাড়ি নিতে যাব, তখনই গাড়ি নিতে হবে না, আমরা দুজন রিকশায় করে যাব। ঠিক আছে। আমরা রাস্তায় এসে একটা রিক্সা নিলাম, তারপর দুজন উঠে বসলাম। মামা, আমরা কিন্তু সারা শহর ঘুরে দেখব, আপনি তাড়াতাড়ি রিকশা চালান। রিকশা চলতে শুরু করলো। তুমি না বললে মার্কেটে যাবে, তাহলে শহর ঘুরতে বলছো কেন? আমি কিছু বুঝলাম না। তোর কোনো বিষয় না বুঝলে চলবে। ফারিয়া আমার হাত ধরল। তুমি আমার হাত ধরলে কেন? আমার হাত ছেড়ে দাও বলছি। মানে? এত মানে বুঝতে হবে না, এত মানে বুঝে কি করবে? আমি চুপচাপ বসে রইলাম। আমি বুঝতে পারছি না ফারিয়া কি করতে যাচ্ছে। কিছুক্ষণ আসার পর ফারিয়া রিক্সা দাঁড় করালো। এখানে রিক্সা দাঁড় করালে কেন? শুনেছি এখানকার ফুচকা খেতে অনেক জায়গা থেকে লোকজন আসে, এখন রিক্সা থেকে নেমে চলো ফুচকা খাবো। আচ্ছা ঠিক আছে। আমরা দুজন রিক্সা থেকে নেমে চেয়ারে বসলাম। আপনার কি দেব? 3 প্লেট ফুচকা দেন। 2 প্লেট এখানে দিবেন, বাকি 1 প্লেট ফুচকা রিক্সাওয়ালাকে দিয়ে আসবেন। রিক্সাওয়ালাকে কেন খেতে দিতে হবে শুনি? উনি আমাদের কাছ থেকে ভাড়া দিবে, তাহলে খাওয়াতে যাব কেন? দেখো, রিক্সাওয়ালা অনেক গরিব মানুষ, তারা সংসার চালানোর জন্য এই পথে নেমেছে। তারা 1 টাকা নষ্ট করতে চায় না, যা টাকা হয় তাই দিয়ে সংসার চালায়, নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারে না। মামা, আপনাদের ফুচকা। আমি আর ফারিয়া নিয়ে খেতে শুরু করলাম। গরিব মানুষদের কষ্ট কতটা তুমি বুঝবে না, আমি বুঝি। একবেলা খেতে পাইছি, আবার আরেক বেলা খাবার জোগাড় করতে পারিনি। সরি, আমার ভুল বুঝতে পারছি। আমরা দুজন খাওয়া শেষ করে বিল পরিশোধ করে রিক্সায় উঠে বসলাম। মামা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর ফুচকা খেলাম, ইচ্ছা থাকে কিন্তু টাকার জন্য হয় না। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আল্লাহ কোথায় কার জন্য রিজিক রেখেছে আল্লাহ জানে। তারপর দুজন ঘোরাঘুরি করে ফারিয়াদের বাড়িতে এলাম। ফারিয়া ওর রুমে চলে গেল। আমার মেয়েকে কি এখনো মানুষ করতে পারছো নাকি বাধ্য হয়ে গেছো? মামি, আমি এখনো হাল ছেড়ে দিইনি। আস্তে আস্তে দেখবে ফারিয়াও অনেক পরিবর্তন হয়ে গেছে। সামিরাকে নিয়ে আসতে পারলি না? আপু তো আসতে চেয়েছিল, কিন্তু ফারিয়া বলল বাড়িতে আসতে দেরি হবে, তাই আসি নাই। তাছাড়া আপু রোগী দেখতে হাসপাতালে গেছে। ও, নানার মামাকে দেখছি না, কোথায় গেছে? তোমার নানা মামা গ্রামের বাড়িতে গিয়েছে, কিছু দরকার আছে, দরকার শেষ হলে চলে আসবে। ও আচ্ছা মামি, আমি এখন বাড়িতে যাই, আপু একা আছে। তখনই ফারিয়া এসে বলল, ফারিয়া ঠিক কথা বলছে, আমি রাতের খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এলাম। আম্মু একটা কথা ছিল। কি কথা? কিভাবে যে বলি, হয়েছে কি, আমাদের কলেজের প্রিন্সিপাল আপুকে বিয়ে করতে চায়। কি বলছিস তুই? আপু একটু শান্ত হও। আসলে আপু আর প্রিন্সিপাল একসাথে পড়াশোনা করত, তারপর প্রেম করতে শুরু করে। এখন আপু বিয়ের জন্য রাজি হচ্ছে না। এখনো আমি আছি, সমস্যা কোথায়? আপু একটু ভেবে বলল, ভালো পাত্র হাতছাড়া করা যাবে না, কলেজের প্রিন্সিপাল সেই হিসেবে তার সম্মান আছে। ঠিক আছে, দেখি তো নানার সাথে কথা বলে তারা কি বলে। ঠিক আছে, কিন্তু আপুকে রাজি তো করতেই হবে। এটা তোর বিষয়, আমার না। আপু কিছু না বলে রুম থেকে চলে গেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে টিভি দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর আপু এলো। ব্যাপার কি শুনি? তোরা দুইজনে আমাকে বাড়িতে থেকে তাড়ানোর জন্য কি শুরু করলি? আমি তো তেমন কিছু বলি নাই, শুধু আপুকে বলেছি প্রিন্সিপালের কথা। আজ শাওনের একদিন কি আমার একদিন, আমার ভাই বোনকে এই বলে কি শুরু করছে আমি দেখছি। আপু তুমি যে বললে প্রিন্সিপালকে চেনো না, তবে তার নাম জানলে কি করে? বেশি বুঝে গেছিস, চুপ করে থাক। আমি কিছু বুঝি না ভাবলি আমাকে বিয়ে দিয়ে তোরা বিয়ে করবি? না আপু, মিথ্যা কথা।
আমার পড়াশোনা এখন 1 বছর বাকি আছে, বিয়ে করলে হবে। তাহলে তুই আর ফারিয়া উঠে পড়ে লাগছিস কেন? আমি কি করে জানবো ফারিয়া কেন এসব করছে? ঠিক আছে, আমি তোদেরকে ছাড়বো না বলে দিলাম। আপু রাগ দেখিয়ে চলে গেল। পরের দিন সকালে কলেজে এসে যেই বসছি তখনই প্রিন্সিপাল এসে হাজির। তোমাদের কাছে তো এলাম, অফিসে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ক্যাম্পাস থেকে ঘুরে আসি। আমরা বুঝি বোঝাতে হবে না। দুলা ভাই, আপনার সাথে আমার একা কথা আছে। ফারিয়া প্রিন্সিপালকে নিয়ে এক পাশে নিয়ে গেল। আপুকে আমি রাজি করাতে পারি, আপনাদের বিয়ে হয়ে গেলে আমি কি পাবো? তুমি যা বলবে তাই করব, শপিং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আমি এসব কিছু চাই না। আপনার শালার সাথে আমাকে... এটা তো অসম্ভব, তোমার সাথে আমার শালা বিয়ে দিলে তো আমার শালা তো পাগল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আপুকে রাজি করাতে পারবো না। ঠিক আছে, আগে তোমার আপুকে রাজি করাও, তারপর তোমার আপুর সাথে কথা বলে রাজি করাবো। এবার দুইজন আমাদের কাছে এলো। আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর দেওয়ার জন্য আমাদের তো কিছুই দিতে হবে। সুখবর দেওয়ার পর আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। ঠিক আছে, তাই হবে। আমি আব্বুকে বলছি আপনার কথা। প্রথমে আব্বু রাজি হয়নি, তবে পরে হয়েছে। তবে কি? আব্বু নানা মামা সাথে কথা বলে দেখবে বলেছে বিষয়টি। ঠিক আছে, তাই হবে, তবে একটা শর্তে, আমার আপুকে নিয়ে আসতে হবে। সন্ধ্যায় মিরপুর রেস্টুরেন্টে চলে এসো। এই কথা বলে চলে গেল। শর্ত শুনে সবাই তো মন খারাপ হয়ে গেল। আপুকে রাজি করবে কে? শুনেছি আপু খুব রাগী। আমি পারবো না। আচ্ছা, সন্ধ্যায় সবাই মিলে আমাদের বাড়িতে এসে আপুকে ধরছে, সবাই মিলে ধরেছে রেস্টুরেন্টে খেতে যাবে। এখন তো আমার সময় নেই, তোরা একটু বোঝার চেষ্টা কর। ওরা যখন এত করে বলছে তুই না করিস না, ওদেরকে নিয়ে একটু ঘুরে আয়। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আপু কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বের হলাম। আমরা গাড়িতে উঠে রেস্টুরেন্টে চলে এলাম। আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বসছি। তখন প্রিন্সিপাল এসে মানে দুলাভাই হাজির হলো। দুলাভাইকে দেখে আপু রেগে মেগে আগুন হয়ে গেল। হারামিগুলো এই জন্য আমাকে নিয়ে এসেছে, বুঝতে পারছি। এই, তোরা আমাকে এখানে নিয়ে আসলে কেন? এত রেস্টুরেন্ট থাকতে এই রেস্টুরেন্টে কি জন্য? আপু, সত্যি কথা বলবো, রাগ করবে না তো? বল। দুলা ভাই বলেছিল যে আমাদের ট্রিট দিবে, তবে একটা শর্তে, তোমাকে আনতে হবে। এই, তোদের দুলাভাই কে শুনি? এত রাগ করার কি আছে, তুমি একটু শান্ত হও। শান্ত হয়ে বসো আপু। দুলাভাই সবার জন্য খাবার অর্ডার করলো। আপু চুপচাপ বসে আছে, কথা বলছে না। আমরা সবাই অন্য টেবিলে যাই। আপু দুলাভাই অন্য টেবিলে বসে কথা বলো। আমরা সবাই অন্য টেবিলে বসে খেতে শুরু করলাম। তুমি কি মানুষ হবে না? আমার এই ছোট্ট ভাই বোনকে তুমি কি শিখিয়ে দিয়েছো শুনি? বাড়িতে উঠতে বসতে বিয়ে বিয়ে করছে। এভাবে আর কতদিন চলবে বলো? এবার আমাদের বিয়ে হওয়া উচিত। আমার এখনো কিছুদিন সময় লাগে। কোনো সময় আর পাবে না, অনেক সময় দিয়েছি তোমাকে। এখন তো তোমার ভাইকে খুঁজে পাইছো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? উফ, বুঝতে পারলাম না তোমাকে এখন বিয়ের কথা মাথায় কে ঢুকিয়ে দিয়েছে? খালি বিয়ে ছাড়া কোনো কথা বললো না। আমি কি বলছি, তোমাকে বিয়ে করব না? বিয়ের পর আমার মাথায় একজন ঢুকিয়েছে, তবে কে সে এখন বলতে পারবো না। সে আর বুঝতে বাকি নেই। তুমি এত পাগলামি করছো কেন? চলো না আমরা বিয়েটা করি নেই। দেখো তুমি বিয়ে করছো না বলে তোমার আব্বু খুব চিন্তায় আছে। বিয়ের কথা না বলে অন্য কথা বলো। তুমি আমাকে তাদের দিয়ে এখানে নিয়ে আসলে কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু তুমি তো আমার সাথে দেখা করো না, সারাদিন হাসপাতালে পড়ে থাকো। এইদিকে আমরা সবাই গল্প করছি। দুজনকে খুব মানিয়েছে। আপুর বিয়ের পর তোর বিয়ের পাল্লা আসবে। আমি তো এখন বিয়ে করছি না, বিয়ে করার সময় আসলে তখন ভেবে দেখব। আচ্ছা, তোর কেমন মেয়ে পছন্দ বলতো, আমরা একটু শুনি। আমার যেমন মেয়ে পছন্দ, তার মধ্যে কোনো অহংকার থাকবে না, সবার সাথে ভালো ব্যবহার করবে, দেখতে একটু মায়াবী হতে হবে। পছন্দের কথা বলিস না, মেয়ে নিয়ে রচনা করছিস। পছন্দের কথা বলছিস না মেয়ে নিয়ে রচনা করছিস? আশেপাশে তো এত মেয়ে থাকতে তোর চোখ কোথায় থাকে? আমার মনে হয় চোখ বাড়িতে রেখে আসে। আমি চোখ মোটেও বাড়িতে রেখে আসি নাই। হঠাৎ তখনই আব্বু ফোন এলো। আমি ফোন ধরলাম। তারা কি বলছে? আব্বু তুমি কোনো চিন্তা করো না, আমি বলে দিব। আব্বু ফোন কেটে দিল। আঙ্কেল কি বললো? নানা মামা দোলা ভাইকে আগামীকাল পরিবার নিয়ে আমাদের বাড়িতে যেতে বলেছে। সত্যি? যাক বাবা, তাহলে আমার বিয়ের দেরি নাই বেশি দিন। তোর বিয়ে মানে কি? আমি বললাম আপুর বিয়ের দেরি নাই। এই রে, একটু হলে ধরা খেয়ে যেতাম। রাতের রেস্টুরেন্টে ডিনার করে বাড়িতে এলাম। দোলাভাইকে তার আগে সবকিছু বলে এসেছি। পরের দিন সকালে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কোলবালিশ এত নরম হলো কি করে, কিন্তু আমার কোলবালিশের নাক নেই কেন? আমি চোখ খুলে কাঁথা তুলে দেখেই অবাক। তুমি এখানে কি করছো?
আর তুমি আমার পেটে কেন? একদম চুপ। নিজেই আমাকে হাত ধরে টেনে নিয়ে বেডে শোয়ালে, এখন বলছো তুমি? আমি তোমাকে কখন হাত ধরে টানছি শুনি? তুমি এত সকালে আমার রুমে কি করছো? আপু বললো তোকে ডেকে তুলতে, কিন্তু কে জানে তুই আমার হাত ধরে টেনে নিবি। কিছু মনে করলাম, কিন্তু মনে পড়ছে না। ঘুমের মধ্যে হাত ধরে টানতে পারি। আমি বেড থেকে উঠে বাথরুমে গেলাম। যাক, কিছু বুঝতে পারিনি, আমি ইচ্ছে করে এসব করেছি। বাইরে যাই, দেখি এত দূর এগিয়ে গেল। আপু, আমি হাসপাতালে যাচ্ছি, তোমরা সবাই গল্প করো। নানা দুপুরে খাওয়া দাওয়া করে যাবে, হঠাৎ ছুটি দিতে গেলে কেন? আজকে তোকে দেখতে আসবে ছেলে পক্ষ, তোকে না জানিয়ে ছেলে পক্ষকে আসতে বলেছি। আরিয়া, তুই তোর আপুকে নিয়ে রুমে যা। তোকে দেখে মনে হচ্ছে ছেলে পক্ষ তোকেই দেখতে আসছে। মনে খুব আনন্দ হচ্ছে আপু, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার পরেই তো আমার বিয়ের পালা। বিয়ের জন্য আমি রাজি করিয়েছি। আমি বুঝতে পারছি যে তুই শাওনের সাথে মিলে এই কাজ করছিস। তোদের ছেলে পছন্দ আছে। আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা তা জানি না। কে সে? আমার বলতে লজ্জা করছে। দুলাভাই এসে তোমাকে সব বলবে। আমার বান্ধবীরা খুব সাজতে পারে, তারা একটু পর চলে আসবে। আমার মনে হচ্ছে তোদেরকে ধরে বেঁধে একসাথে মারতে শুরু করি। এইদিকে আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। মামি আমাকে নাস্তা দিল, আমি খেতে শুরু করলাম। আমরা বাজার করে নিয়ে চলে এসেছি। তোদেরকে আবার কে বাজার করতে পাঠালো শুনি? আমি আর তামিম আসছিলাম, হঠাৎ মামার সাথে দেখা হয়ে গেল। মামা আমাদের কাছে টাকা দিয়ে বললো তোমাদের ইচ্ছা মতো বাজার করে নিয়ে আসো। করছিসটা কি? এত বাজার দিয়ে কি হবে? এই প্রথম তোমার নানা মামা বাড়িতে আসলো, তাই বাজার করে নিয়ে এসেছে। তোমার মামা বাজার করতে যাচ্ছিল, তখন নীলের সাথে দেখা হয়। তাছাড়া আজ ছেলে পক্ষ আসছে মেয়ে দেখতে, বাড়িতে খাওয়া দাওয়া হবে। মামি, এইসব কোথায় রাখবো? আমরা রান্না করে কি রেখে দিব? ভাই, আপনারা রান্না ঘরে রাখেন, আমি তরকারি কাটতে শুরু করব। নীল, তুই বাজার রেখে আয়, আমি মিষ্টিগুলো ফ্রিজে রেখে আসছি। কিছুক্ষণ পর দোলাবাই তার পরিবারকে নিয়ে চলে এলো। আমি এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তোমার কথা ফারিয়ার কাছ থেকে শুনেছি, তাই আর না করতে পারলাম না। আমরা সামিরাকে দেখছি শাওনের ফোনে, মেয়ে আমাদের পছন্দ। আমার একমাত্র নাতনি, দেখতে শুনতে কিন্তু কম নয়। ছেলে মেয়ে দুজনের পছন্দ, তখন আমরা না করি কেমন করে? না করছিলাম বলেই আজ মেয়েকে হারালাম। বাবা, এই খুশির দিনে মন খারাপ করো না। ভাবি, সামিয়ারাকে নিয়ে আসতে বলো, লোকজন বসে আছে। মামি ডাকতে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আপুকে নিয়ে এলো। দেখলে আপু, নতুন মা পেয়ে গেলে। সবাই মিষ্টি মুখ করলো। তারপর বিয়ের দিন ঠিক করা হলো। 4 দিন পর বিয়ে হবে। মামা, আমি শাওনের সাথে কিছু কথা বলতে চাই। শাওন, ওকে নিয়ে যাও। আমরা দুজনে রুমে এলাম। এই, তোর কি সমস্যা রে? তুই কথা না বার্তা না হঠাৎ আমাকে দেখতে আসলি কেন হারামজাদা? রাগ করো কেন? আসলে হঠাৎ করে হয়ে গেছে। আজকে যে আসবো তোমাকে দেখতে, তা আমি গতকাল রাতে শুনেছি। ওকে আমি বিয়ের পর বোঝাবো কত ধানে কত চাল হয়। এখন বল, তুই আর ফারিহা কি চুক্তি করছিস? আমার কিন্তু ভয় করছে। তুই তুই করে বলছো কেন? শালা, তোকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। আগে বল, কি চুক্তি হয়েছে? তুমি শান্ত হও, আমি বলছি। ফারিয়ার সাথে চুক্তি হয়েছে, আমার শালা মানে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিতে। কি? আমি আগেই ভেবেছিলাম ফারিহা কেন আমার ভাইয়ের পেছনে ঘুরঘুর করে। ফারিহার সাথে বিয়ে দিলে আমার ভাই তো পাগল হয়ে যাবে। তুমি চাও না যে ফারিয়া তোমার ভাইকে বিয়ে করুক? ওরা তো সমবয়সী, তাছাড়া মামা কি মানবে? আমরা তো সমবয়সী, আমাদের কি বিয়ে হচ্ছে না? শুনেছি মামা নাকি ফারিয়া বিয়ে চিন্তা করছে। ও, আমাদের বিয়ে হয়ে গেল, ওদের কথা ভেবে দেখা যাবে। তারপর দুপুরে লাঞ্চ করে দুলাভাই পরিবার নিয়ে বাড়িতে চলে গেল। এইভাবে কেটে গেল 3 দিন। আপু অফিসে যায় না, আমাকে অফিসে যেতে হয়। তারপর ফারি আমাদের বাড়িতে রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। কখন আমার বুকের উপর শুয়ে থাকবে। আমি ফারিয়ার চালচলন বুঝতে পারছি, কিন্তু এই মেয়ে থেকে দূরে থাকার চেষ্টা করি। ফারিয়া যে রাখি আমি জানি। আপুর গায়ে হলুদের দিন সকালে ঘুমিয়ে আছি, তখনই ফারিয়া এসে 1 বালতি পানি নিয়ে ঢেলে দিল গায়ে। এটা কি করলে তুমি? সে কখন থেকে ডাকছি, কিন্তু ঘুম ভাঙছে না। বাড়িতে কত কাজ পড়ে আছে, সেদিকে তোর খেয়াল আছে? ও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আমি বেড থেকে উঠে পা বাড়িয়েছি, তখনই পানিতে পা পিছলে ফারিয়ার উপরে বললাম। দেখে দেখে আর জায়গা ফেলি, শেষ পর্যন্ত আমার উপরে পড়তে হলো। ফারিয়া হঠাৎ আমাকে চড়ি ধরে কিস করলো। তখনই দরজা খোলার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি আপু। আমি ফারিয়ার ওপর থেকে উঠে দৌড়ে বাথরুমে চলে গেলাম। ছি ছি, এত অধপতন হয়েছে তোদের। আমি ছাড়া যদি অন্য কেউ চলে আসতাম তখন কি হতো? যা হবার তাই হতো। আমি কাউকে ভয় পাই নাকি? তুমি আসার সময় পেলেই
তোমার ভাইকে প্রায় পটিয়ে নিয়েছিলাম। তবে রে আপু ফারিয়ার কান ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। সময় আসলে তখন দেখা যাবে। নিজের বিয়ে তো হয়েই যাচ্ছে, আমার বিয়ে হবে কবে? আমার বিয়ে হয়ে যাক, আমি মামার সাথে কথা বলে দেখব। এখন নাস্তা করতে আয়। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের আপ্যায়ন করার জন্য ব্যবস্থা করো। তোমার চিন্তা করতে হবে না। নীল তামিম কি করতে আছে সবকিছু তারা সামলাতে পারবে। দেখছো আপু, সব কাজ আমাদের উপর চাপিয়ে দিয়ে কত সুখে আছে। ওরা দুইজন সব করবে। কেন, তোর দায়িত্ব আছে, তুইও সব কাজ করা। ঠিক আছে। আমি নাস্তা শেষ করে সোফায় বসলাম। ফারি আমার পাশে বসে আছে। তখনই নিধি, তিশা ও মারিয়া এলো। 3 শাড়ি পরে এসেছে, অনেক সুন্দর লাগছে। বাহ, তোদের তো শাড়িতে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, আমি শাড়ি পরলে পেতনির মতো লাগে। তোর চোখ কোথায় থাকে? চোখ তো সবসময় আমার কাছে থাকে, চোখকে রেখে দেওয়ার জিনিস নাকি। আমি বাইরে এসে বাড়ির সাজানোর কাজ দেখতে শুরু করলাম। সব কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন শুধু বাজার থেকে গিয়ে ফুল নিয়ে আসতে হবে। ঠিক আছে, তোরা দুজনে আমার সাথে আয়। আমরা গাড়ি নিয়ে ফুল দিতে এলাম। ফুলের দাম শুনে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। মামা, আপনি ফুলের দাম বলছেন না দোকানের দাম বলছেন? ফুলের দাম বলছি। ঠিক আছে, দোকানে যত ফুল আছে সব প্যাকেট করে দেন। এত ফুল কি হবে? সব ফুল সাজাতে লাগবে, দেখা যাবে। অনেক ফুল হওয়ায় হয়ে গেছে প্রেমিক প্রেমিকার জন্য। ফুলে প্রেম করা বের করব দেখতে পেলে। তারপর ফুলের টাকা পরিশোধ করে শপিং মলে এলাম। তুই হঠাৎ এখানে নিয়ে আসলি কেন? কিছু শপিং করতে হবে, তোদের দুইজনের মাপের নিলেই হবে। তোরা পছন্দ করতো। আমি আমার জন্য পাঞ্জাবি জামা প্যান্ট নিলাম। ওদের দুজনের জন্য 2 সেট করে নিলাম। মেয়েদের জন্য হলুদ শাড়ি। তার বাড়িতে চলে এলাম। এই শপিং কোথায় নিয়ে রাখবো? তাদের জন্য নিয়ে আসবি বললি না তো? ভিতরে নিয়ে আয়। আমি ভিতরে এসে ফারিয়া, মারিয়া, নিথি ও তিশাকে শাড়ি দিয়ে দিলাম। নীল তামিম, শপিং ব্যাগ তোদের জন্য কেনা হয়েছে। এইসবের কি দরকার ছিল? আপু বলছে তোদের শপিং করিয়ে দিতে। এখন তোরা আপুকে বল কি জন্য কেনাকাটা করে দিয়েছে। না না, তার আর দরকার নেই। না না, তার আর দরকার নেই। আপুকে জিজ্ঞেস করি। আর আমার দুজনকে গালাগালি করে বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করি। এবার চুপচাপ বসে থাক। সন্ধ্যায় আপুকে গায়ের হলুদ দিতে এলো। সবাইকে দেখে মনে হচ্ছে ভালোই ময়দা মেখেছে। হঠাৎ আমি একটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম। কত সুন্দর চেহারা। মেয়েটা আমার কাছে এলো, তখন বুঝতে পারলাম এটা। এইভাবে হা করে তাকিয়ে কি দেখছিস? তোমাকে দেখতে প্রেতনির মতো লাগছে। সরো, আমাকে মেয়ে দেখতে দাও। কত সুন্দর সুন্দর মেয়ে এসেছে। কি বললি তুই? কুত্তা, আজ তোর খবর আছে। এইগুলো মেয়ে নাকি সব কয়টা ময়দার বস্তা? ও, আমি সবার খাওয়ানোর জন্য ব্যবস্থা করতে চলে গেলাম, কিন্তু নীল আর তামিমকে কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ কিছু দূরে দেখলাম মারিয়া ওদেরকে ধোলাই দিচ্ছে। আমি কি শান্ত করলাম। দেখ, হারাম জাদাগুলো মেয়েদের দিকে তাকিয়ে চোখ মারছে, আমি ওদেরকে ধরে ফেলছি। আমাদের ভুল হয়ে গেছে মারিয়া, মাফ করে দে। ঠিক আছে, সমস্যা নেই। বিয়ে বাড়িতে এইসব হয়ে থাকে। এখন তোরা চল, সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তারপর গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফারিয়ার লাথিতে। আই কুত্তা, তোর এত ঘুম কোথা থেকে আসে শুনি? এতে বিয়ে তোর কি মনে আছে? আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুই বাইরে যা। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। মামি আমাদের সবাইকে নাস্তা দিল। নাস্তা শেষ করে সেই যে বিয়ের কাছে ব্যস্ত হয়ে বললাম, সেই কাজ শেষ হলো না। দুপুরে বরযাত্রী এলো। তাদের আপ্যায়ন করতে করতে সময় পাচ্ছি না। আপু যখন বিদায় নিবে তখন আমাকে ধরে কান্নাকাটি শুরু করলো। ভাই, তুই আপুকে দেখে রাখিস। এতদিন আমি দেখে রাখছি, এখন তোর দায়িত্ব। আমি তোর কাছে আপুকে দিয়ে গেলাম। আপু, কান্নাকাটি বন্ধ করো। আমি আপুকে দেখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। সামিরা, তোর চিন্তা করতে মা আমরা সবাই আছি। আপু, আমি আছি না, তোমার চিন্তার কোনো কারণ নেই। রাত হয়ে যাচ্ছে, তাই আব্বু আপুকে গাড়িতে তুলে দিল। শাওন, তুমি আমার মেয়েকে দেখে রেখো। আব্বু আর কিছু বলল না। তারপর গাড়ি ছেড়ে দিল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বসলাম। ফারিয়া খাবার নিয়ে এলো। সকালে সেই যে নাস্তা করছিস, আর তো সময় পেলি না খাওয়ার। এখন খেয়ে নে। তুমি রেখে দাও, আমি পরে খেয়ে নিব। তোকে আমার সামনে খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। থাক, আমি খেতে পারবো। আমি খাওয়া শুরু করলাম। আব্বু, নানা, মামা খেয়েছে। দাদি আর আম্মু সবাইকে খেতে দিচ্ছে। আমি তোর জন্য খাবার নিয়ে এলাম। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া শেষ করলাম। 2 দিন পর আপুরা বেড়াতে এলো। কি ফারিয়া, তোমার খবর কি? আমার খবর ভালো কোথায়?
আপনার শালাকে পটাতে পারলাম না। দিন না আপনার শালার সাথে প্রেম করিয়ে। এখন পড়াশোনা শেষ করো, তারপর দেখা যাবে। এখন তো আপনার বিপদ উদ্ধার হয়েছে, আমার বেলায় কিচ্ছু না। ঠিক আছে, আমি কথা বলে দেখবো তোমার আপুর সাথে, এই নিয়ে কথা হয়েছে। দুলাভাই রুম থেকে বের হয়ে মামার পাশে বসলো। কলেজে ফারিয়া সমস্যা করে না তো বাবা? না মামা, ফারিয়া তো অনেক ভালো মেয়ে। আচ্ছা মামা, ফারিয়াকে বিয়ে দিয়ে দেন, আসলে পড়াশোনা করতে জানা। কি? আমি পড়াশোনা করি না? ছেলে আমাদের ঠিক করা আছে, বিয়ের দিন ঠিক করলেই হবে। ছেলেকে নানা? আমরা ঠিক করেছি সাগরের সাথে বিয়ে দেব। তোদের তো মা নেই, তাই তোর মামি আমাকে বলল যে ফারিয়া সাগরের সাথে বিয়ে দিতে। দুলাভাইয়ের সাথে কথা হয়েছে, দুলাভাই বলল আমরা যা করব তাতেই রাজি আছে। তখনই ফারিয়া চিৎকার করে উঠল, এত লাফানোর কি আছে শুনি? সাগরের কাছ থেকে তো ও সব শুনতে হবে। মামি চিন্তা করো না, আমরা দুইজন রাজি করব। আমি বাইরে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি, তখন আপু এলো। কিছু বলবি আপু? আমাকে তো জোর করে বিয়ে দিলি, এখন আমরা ঠিক করেছি তোকে বিয়ে দেব। বিয়ে? অসম্ভব, আমি এখন কিছুতেই বিয়ে করব না। আব্বু তোর বিয়ে ঠিক করছে ফারিয়ার সাথে। আপু, আমি এই বিয়ে করব না। ফারিয়া মেয়ে না, একটা সাতচন্নি। তুমি কি চাও, সাতচন্নির সাথে নিজের ভাইকে বিয়ে দিতে? হঠাৎ ফারিয়া বলে উঠল, কি? আমি শাকচুন্নি? আমাকে বিয়ে করতে পারবি না? তোকে আজ আমি। দেখলাম ফারিয়া একটা লাঠি নিয়ে দৌড়ে এলো, আমিও দৌড় দিলাম। আমার পেছনে ফারিয়া আর আপু দৌড়াচ্ছে। আপু, আমি বিয়ে করব না, দেখছো না এখনই আমার সাথে কেমন আচরণ করছে। আমি দৌড়াচ্ছি, হঠাৎ ইটায় বেঁধে পড়ে গেলাম। তখনই আপু আর ফারিয়া চলে গেল। ফারিয়া, ওকে বেঁধে নিয়ে চল বাড়িতে। বল আমাকে বিয়ে করবি, না হলে এই লাঠি দিয়ে এমন মাইর দিব যে নিজেকে চিনতে পারবি না। আমি বিয়ে করব বলেই কাঁদতে শুরু করলাম। তারপর ফারিয়া আমাকে টানা হিস্ট্রা করতে করতে বাড়িতে নিয়ে যাচ্ছে। অবশেষে বিয়েতে রাজি না থাকতে পারলাম না। আমি আগেই বুঝতে পারছি ফারিয়া আমাকে ভালোবাসে। চলি, এখন বিয়ে নামক অশান্তি কে সামলাবে?